তবে রেকর্ডটা নিয়ে নিও। আমরা এখান থেকে যেটা ফোকাস করার চেষ্টা করব, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এর সম্পর্কিত, এটা দিয়ে আসলে আমাদের কি কাজে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত ধরনের হতে পারে তার ক্যাটাগরি। এই যে কোশ্চেনটা আমি বললাম, এই কোশ্চেনটা নিয়ে আমরা টোটাল মানে স্লাইডটা আলোচনা করব। ঠিক আছে নওশিন, তোমরা কি আমার সাথে একমত যে আমরা যে আগানোর চেষ্টা করছি, যে নয়েজ আসতেছে কারো কাছ থেকে, সিলেবাস আমরা না কমিয়ে যদি আমরা এরকম ভাবে মানে টপিক ওরিয়েন্টেড প্রশ্ন কি হতে পারে সেই প্রশ্নের আলোচনা করি, তাহলে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা মানুষের ভাষার মতোই এক ধরনের ল্যাঙ্গুয়েজ যা মেশিন ব্যবহার করবে মেশিনকে পরিচালনা করার জন্য, তাকে নির্দেশ দেওয়ার জন্য। আমরা কিছু ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। তো এখন ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, কিন্তু শুরুর দিকে এটা 0-1 এর কম্বিনেশন করা ছিল, যেটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলছি। তোমাদের প্রথম দিকের লেকচারগুলিতে এই 0-1 এর বিষয়টা বোঝানোর চেষ্টা করেছিলাম। তো দেখো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে শুধুমাত্র মেশিনকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হবে। ঠিক আছে, এটা মানুষের ব্যবহার করার মতোই ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেটা আসলে আমরা আমাদের মতো করে যেভাবে ব্যবহার করি ওরকম ভাবে না। এই ল্যাঙ্গুয়েজের মধ্যে পাংচুয়েশন আছে, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে মানে আমাদের ভাষার জন্য যেরকম সিনট্যাক্স, সিম্যান্টিক্স এই ধরনের বিষয় আছে, ওই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও এই বিষয়গুলি থাকবে। যাই হোক, যেহেতু আমরা এটার ভিতরে আমরা যাব না, যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিছু রুলস রেগুলেশন থাকে, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজেরও কিছু রুলস রেগুলেশন থাকবে, তার গঠন থাকবে। যেরকম আমরা একটা ইংরেজি মানে সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটসেট্রা এটসেট্রা বিভিন্ন ধরনের রুলস থাকে, এখানেও এই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও এরকম কিছু রুলস রেগুলেশন থাকবে। ঠিক আছে, তো এটা মূলত এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হিউম্যান বিং কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, কম্পিউটারকে পরিচালনা করার জন্য নির্দেশ দিতে পারে। এই তো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে প্রোগ্রাম তৈরি করা হয়, সেখানে কিছু নিয়ম নীতি মেনটেন করে করা হয়, সেখানে অ্যালগরিদমের ব্যবহার আছে, সেখানে ধারাবাহিকতা মেনটেন করার একটা বিষয় আছে। এই তো দেখো, এখানে আহ এর বেশি আর ডিটেলস আমাদের জানার দরকার নাই। 50 বছর আগে মানে 50 বছর ধরে আমরা আসলে এই কোডিং টোডিং ব্যবহার করছি, এটসেট্রা এটসেট্রা, এগুলি আমাদের আসলে এখন জানার দরকার নেই। ঠিক আছে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখো দুইটা মানে কিছু ক্যাটাগরি আছে, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটা দিয়ে আসলে ওরকম জটিল কম্পিউটেশন করা যায় না, যেগুলিকে আমরা নন কম্পিউটেশনাল ল্যাঙ্গুয়েজ বলি। যেরকম মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমাদের ওয়েবসাইটে যা দেখি এগুলিতে কোনো ক্যালকুলেশন, কম্পিউটেশন এগুলি হয় না। এগুলি শুধুমাত্র ডেকোরেশন, রিপ্রেজেন্টেশন শো করার জন্য ব্যবহার হয়, অর্গানাইজ করার জন্য ব্যবহার হয়। কিছু কিছু ল্যাঙ্গুয়েজের ভিতরে সত্যি সত্যি ক্যালকুলেশন করা সম্ভব। যেরকম আমরা অনেক ওয়েবসাইটেই দেখি যে তুমি দেখতে পারবা যে ওয়েবসাইটের ভিতরে টেক্সট বক্সে ডাটা দেওয়ার পর তুমি আরেকটা বাটন ক্লিক করলে রেজাল্ট শো করে। তো যেখানে তুমি ডাটা দাও, যে পেজটা তোমার সামনে আসে, ওই পেজটা মূলত এই নন কম্পিউটেশনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, যেরকম HTML। আর ওই যে ডাটাটা পাওয়ার জন্য যেখানে ক্লিক করার পর সার্ভারে যাবে, সেইখান থেকে কম্পিউটেশন করে তোমাকে আবার পাঠাবে, সেই ব্যাকগ্রাউন্ড যেটা হয় সেটা হচ্ছে কম্পিউটেশনাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আসলে যেটা হয়, তুমি যদি কোনো একটা কমপ্লিট প্রোগ্রাম করতে, সেখানে কম্পিউটেশনাল আর নন কম্পিউটেশনাল দুইটা ক্যাটাগরি করা যাবে না। কোনো একটা নির্দিষ্ট কাজ করতে গেলে কম্পিউটেশনাল, নন কম্পিউটেশনাল দুইটার মিক্সিং দিয়ে আসলে করা লাগে, এই আর কি। তো এখন দেখো, এখানে ক্যাটাগরি দেখানো হয়েছে। এই যে মানে স্টেয়ারকেসটা দেখানো হয়েছে, এই সিঁড়িটার সর্বনিচে রয়েছে হার্ডওয়্যার, যা আমরা মেশিন হাত দিয়ে টাচ করতে পারি। আর এর উপরে যা আছে এগুলি আমাদের কোনো কিছু টাচ করার মতো না, এগুলি আমরা ফিল করতে পারি। তো মেশিন ল্যাঙ্গুয়েজ এটা আসলে ইলেকট্রিক সিগন্যাল 0-1। এর উপরের লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে আমরা বর্তমানে যে ভাষা দিয়ে কাজ করি, কম্পিউটারকে নির্দেশ দেই সেরকম না, তার থেকে একটু ভিন্ন। এখানে সিম্বলিক কোড থাকে, যেরকম যোগ করার জন্য আমরা এখন 2+2 দিলে 4 প্রোগ্রামিং এই উপরের এই ল্যাঙ্গুয়েজ দিয়ে হয় আর কি। এই হাই লেভেলের উপরে যারা ভর করে আছে এরা সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখানে 2+2 দিলেই 4 আসবে, কিন্তু এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যদি আমি এটা পেতে চাই তাহলে লিখতে হবে ADD, মানে অ্যাড, এডিশনের অ্যাড, এরপরে 2,2 দিলে রেজাল্ট আসবে। এরকম কিছু বিষয় আছে আস্তে আস্তে। তার আগে ছিল মেশিন ল্যাঙ্গুয়েজে অ্যাড এর বিপরীতে ধরে নাও 3টা জিরো
সরি 3টা 1 3টা 0 এরকম একটা বা 4টা 1 4টা 0 এরকম থাকলে অ্যাড হবে। 3টা 1 5টা 0 থাকলে সাবট্রাক্ট হবে। এরকম কিছু বিষয় ছিল যেখানে সরাসরি 0 1 দিয়ে লিখতে চাই হতো। তো 0 1 দিয়ে লেখার পরে এখানে আসলে যারা নির্দেশ দিবে তাদের পক্ষে এটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। মেশিন ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে এই হার্ডওয়্যারকে নির্দেশ দেয়া। তো এরপরে চিন্তা করলো যে না এর পরিবর্তে যদি আমি 4টা 1 4টা 0 এর পরিবর্তে যদি এ ডাবল ডি লিখি তাহলে সেটা আসলে একটু যারা নির্দেশ দিবে তাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? তো মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে অ্যাসেম্বলিটা একটু ইজিয়ার। এরপরে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পরে অ্যাডভান্স ভার্সন আসছে যে না এ ডাবল ডিও লিখতে চাই না, প্লাস লিখলেই যেন কাজটা হয়ে যায়। এইটা হচ্ছে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ফরট্রান, সি, প্যাসকেল এটসেট্রা এটসেট্রা আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে এটা। তো আমরা কি এই চিত্রটা বুঝতে পেরেছি? হ্যালো? জি স্যার। ওকে। তো আমরা যেটা আসলে বোঝার চেষ্টা করছি মেশিন এইখানে কাজ করে, মেশিনের মধ্যে শুধুমাত্র সিগন্যাল যাবে 0 1 এর কম্বিনেশন। এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কাজ করতে হলেও মেশিন ল্যাঙ্গুয়েজ বানায়া তারপরে হার্ডওয়্যারকে নির্দেশ দিতে হবে। এই সি তে কাজ করতে হলেও মেশিনে বানানোর পরে হার্ডওয়্যারে আসতে হবে। এটা হচ্ছে এখানকার বোঝার মূল বিষয়। ঠিক আছে? তো এই মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা বলা হচ্ছে 0 1 এর কম্বিনেশন, ঠিক আছে? এই যে 0 1 মানে 1 0 1 1 এই ধরনের কম্বিনেশন দিয়ে আসলে মেশিন। এটা কিন্তু আসলে 1 0 1 1 না, এটা হচ্ছে একটা পালস মানে সিগন্যাল মানে ভোল্টেজের আপ ডাউন। প্লাস মানে তুমি পজিটিভ পালস বুঝলে 1 হবে, নেগেটিভ পালস হলে 0 হবে। এইটা আরকি এখান থেকে বোঝানোর বিষয় আরকি। এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা উপরে যে চিত্রটা দেখলাম সেটা আসলে যদি বুঝতে পারি তাহলে এখান থেকে আমরা এসকেপ করতে পারি। ঠিক আছে? এইটা এই দেখো এইখানে যে এ ডাবল ডি লিখছি বলছিলাম না? এ ডাবল ডির পর 2 যোগ 2,2 লিখলে 4 হবে। সেই রকমই একটা দেয়া আছে মুভ এল 061 is এইরকম একটা বিষয়। ঠিক আছে? এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল দেয়া আছে। তোমরা একটা কাজ করবা। এই দেখো এখানে করা হচ্ছে কি আমি 5 আর 10 যোগ করতে চাচ্ছি। ঠিক আছে? 5 আর 10 যোগ করতে চাওয়ার পরে এখানে সেই কাজটুকু করতে গিয়ে যেটা করতে হবে প্রথমে 5 কে একটা বাকেটে রাখলাম। এল নামক একটা বাকেট। এটাকে ভেরিয়েবল বলে। আবার পরবর্তীতে 10 কে আরেকটা বাকেটে রাখলাম। বিএল নামক একটা ভেরিয়েবল। এটাও একটা বালতি বা বাকেট। ঠিক আছে? এখন এই দুইটাকে যোগ টার্গেট ছিল কি 5 এবং 10 এই দুইটাকে যোগ করব। তো এই দুইটাকে যোগ করার জন্য একটা বালতি আনলাম, বাকেট আনলাম, তার মধ্যে 5 রাখলাম, আরেকটা বাকেট আনলাম, 10 রাখলাম। এখন এই দুইটাকে যোগ করার জন্য এ ডাবল ডি লাগছে। এ ডাবল ডি মানে অ্যাডিশন, এড করো। এড এল এর মধ্যে আছে 5, বিএল এর মধ্যে আছে 10। এই দুইটা যোগ হয়ে বিএল বাকেটের মধ্যে এই লেফট সাইডে যেটা থাকবে তার মধ্যে ঢুকবে। এটা হচ্ছে এই ভাষায় লেখার একটা নিয়ম। যেরকম আমাদের ভাষায় কোনো কিছু লিখতে হলে নিয়ম নীতি ফলো করতে হয়, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখতে গেলেও এরকম একটা নিয়ম নীতি আছে। তোমার হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? তোমার পরীক্ষায় যদি আসে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এই দুইটার মধ্যে পার্থক্য লেখো, তুমি কি করবা? পরীক্ষায় জাস্ট মানে এতক্ষণ যে কথাবার্তা বলা হয়েছে এই কথাবার্তা গুলি বলবা এবং এক্সাম্পল আকারে এরকম একটা এডিশন দিয়ে দেবা, আর এই পাশে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এডিশন মানে প্লাস দিয়ে দেবা, শেষ। তো এখন এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখানে দেখো এটা খুব সহজে আমরা এটা নিয়ে ম্যানিপুলেট করতে পারি, সহজে আমার ওরকম মুখস্থ করতে হয় না, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, মানে বেশ ফ্যাসিলিটি প্রোভাইড করছে এবং এই জন্য আমরা খুব সহজে কোনো ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম ডেভেলপ করতে পারি। ঠিক আছে? এগুলি আমাদের এই মানে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু এক্সাম্পল রয়েছে, বেসিক, কোবল, ফরট্রান, তারপরে সি প্লাস প্লাস, জাভা, এগুলি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করার জন্য সুবিধা প্রোগ্রামারদের বা যারা প্রোগ্রাম রচনা করবে তাদের জন্য এখন অনেক ভালো ফ্যাসিলিটি প্রোভাইড করা হয়। কিরকম? সেটা হচ্ছে গিয়ে তোমার এই নরমাল মাইক্রোসফট ওয়ার্ড এর মতোই এরকম একটা মানে এনভায়রনমেন্ট দেয় যেটাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলে। সেখানে ইউজার খুব সহজেই খুব দ্রুত একটা প্রোগ্রাম তৈরি করতে পারে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জিইউআই মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ঠিক আছে? মানুষ খুব সহজেই কাজটা করতে পারে। ঠিক একই ভাবে দেখো ওই মানে উপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যেটা যোগ করেছি সেই যোগ করার জন্য আগে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যোগ করছিলাম কত 5 আর 10। আর এইখানে এই প্রোগ্রামটায় ইউজার মানে ব্যবহারকারী ইচ্ছা মতো যে কোনো নাম্বার প্রথম এইটার মাধ্যমে দিবে, এই লাইনটার মাধ্যমে দিবে। আবার ইউজার ইচ্ছে মতো যে কোনো সংখ্যা
দ্বিতীয় লাইনটার মাধ্যমে দিবে। এরপরে এই এ এবং বি দুইটা যোগ হয়ে সি এর মধ্যে ঢুকবে। এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কোড। দেখো এখানে লেখা আছে সাম অফ টু নাম্বারস ইজ পার্সেন্ট ডি, এই এভাবে আর কি লেখা হয়। ঠিক আছে, তোমাদেরকে জাস্ট এইখান থেকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এখন যারা কম্পিউটার সায়েন্সে পড়ে বা যারা প্রোগ্রামার, তারা যেভাবে কম্পিউটারকে নির্দেশ দেয় সেই নির্দেশের একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এইখানে এই যে লাইন কয়টা আছে, এই লাইন কয়টা। এটা সি ল্যাঙ্গুয়েজের বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কোড, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই কয়টা লাইন লিখলে পর তোমার দুইটা নাম্বারকে যোগ করে দিবে। ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যালো হ্যালো জি স্যার। জি হ্যাঁ, স্যার। এখানে আমরা যেটা করছি, আমি এই লেকচার থেকে মানে এই স্লাইডের এই ইয়ার থেকে তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি একটু খেয়াল করো, সেটা হলো কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। এক কথায় উত্তর হচ্ছে কম্পিউটার পরিচালনা করার জন্য তাকে নির্দেশ দিতে গেলে যে ধরনের সংকেত, সিম্বল, নির্দেশমালা তৈরি করা হবে সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ক্যাটাগরির আছে। একটা হচ্ছে মেশিন, অ্যাসেম্বলি, হাই লেভেল। মেশিন ল্যাঙ্গুয়েজে আগে নির্দেশ দেওয়া হতো সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজে 0-1 এর কম্বিনেশনে। এরপরে একটু সুবিধা করার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসলো, যেখানে সিম্বলিক কোড যেরকম অ্যাড বললাম। এরপরে আসছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যা একেবারেই আমাদের ভাষার সাথে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে, সেটাকে বলছি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন প্রকারের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, সেটা আমি বললাম পরে, ফরটান, বেসিক, সি, কবল, তারপরে সি প্লাস প্লাস, জাভা, পাইথন, আরো অনেক কিছু তোমরা জানো। ঠিক আছে, তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিছু নিজস্ব নির্দেশ মানে নিয়ম নীতি আছে। যেরকম সি ল্যাঙ্গুয়েজের নিয়ম নীতি হচ্ছে এই শেষে একটা সেমিকোলন দিতে হবে, এই একটা ফাংশন প্রিন্টএফ একটা ব্র্যাকেট দিতে হবে, তার ভিতরে দুইটা ইনভার্টেড কমা দিতে হবে। ঠিক আছে, এইখানে এটা হচ্ছে ডাটা টাইপ ইন্ট, মানে ইন্টিজার টাইপের ডাটা ধরার জন্য এ বি সি এটা একটা ভেরিয়েবল নেই। উপরে যেরকম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এল এর মধ্যে 5 দিলাম, মুভ দিয়ে লিখলাম, সেই রকমই একটা বিষয়। তো এখানে এর মধ্যে কিছু ঢোকানোর জন্য scanf নামক একটা ফাংশন লিখতে হবে। এটা হচ্ছে এই নিয়ম, মানে এই ভাষার নিয়ম। ঠিক আছে, তো আমি তোমাদেরকে যেটা আলোচনা করার চেষ্টা করছি সেটা হলো গিয়ে কম্পিউটার সায়েন্সের যারা মানে পড়াশোনা করে বা এর বাইরেও অনেকের পার্সোনাল ইন্টারেস্ট থেকে করতে পারে, তারা এইভাবে নির্দেশমালাগুলি প্রদান করে। ঠিক আছে, হ্যালো, আপাতত আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, তোমাদের পার্সোনাল ইন্টারেস্টে তোমরা আরো পড়াশোনা করে নিতে পারো। তো এখন আসো টেলিকমিউনিকেশন নিয়ে কিছু কথাবার্তা বলবো। টেলিকমিউনিকেশন, আমরা অনেকেই অনেক বিষয় সম্পর্কে একটু একটু জানি, অনেকে ভালোও জানতে পারি। তো আমরা খুব র্যাপিডলি টেলিকমিউনিকেশন রিলেটেড কিছু টার্মস জানবো, যেটা পরে কখনো কাজে লাগতে পারে। টেলিকমিউনিকেশনটা হচ্ছে দূরবর্তী কোনো স্থানের সাথে যোগাযোগ করার জন্য ফিজিক্যালি না গিয়ে একটা মাধ্যম বা একটা ব্যবস্থা। আগে মানুষ চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান করত, পরবর্তীতে এই যোগাযোগ ব্যবস্থাটা মানে তারের মাধ্যমে, তারপরে বিনা তারে, বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষ করছে। ঠিক আছে, আর এই দূরবর্তী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা মানে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইলেকট্রনিক ট্রান্সমিশন। তো ইলেকট্রনিক ট্রান্সমিশন বলতে বোঝাচ্ছে যে মানে বিদ্যুৎকে ব্যবহার করে কোনো না বা কোনো ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় সিগন্যাল প্রেরণ করা। আচ্ছা, আমি এখন বরিশালে বসে তোমাদের সাথে কথা বলছি, এইটা কথা বলার জন্য তোমাদের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে পারো, ভিন্ন ভিন্ন লোকেশনে আছো। তো প্রত্যেকের সাথেই আমি যোগাযোগ রক্ষা করছি। এই যোগাযোগ রক্ষা করার জন্য কি আমি এখানে জোরে জোরে চিল্লালে তোমার কাছে যাবে? কখনোই যাবে না, কারণ মানুষের ভয়েসের একটা রেঞ্জ আছে, সেই ভয়েসের রেঞ্জের বাইরে কখনো তার শব্দ তরঙ্গ পৌঁছায় না। তো আমি তোমাকে পৌঁছানোর জন্য একটা মাধ্যম ব্যবহার করছি। আমি আমার কম্পিউটারের সামনে বসে বলছি, এখান থেকে মাইক্রোফোন আমার কথা ক্যাচ করছে, সেইটাকে সে নিজের মতো করে পরিবর্তন করে আমি এখানে ওয়াইফাই রাউটারের সাথে আমার কম্পিউটারটা কানেক্টেড, সে কি করছে এই ভয়েসটাকে পরিবর্তন করে এই ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে রাউটারের কাছে পৌঁছাচ্ছে। রাউটার কি করলো, আমার এই ভয়েসটাকে তার মতো করে রিসিভ করে, যেহেতু সে মানে ওয়্যারলেসলি কানেক্টেড ওয়াইফাই দিয়ে, ঠিক আছে, সে সেইটাকে কনভার্ট করে বিদ্যুৎ তরঙ্গ তৈরি করছে। বিদ্যুৎ তরঙ্গ তৈরি করার পর সেইটা আছে আরেকটা মানে অপটিক্যাল ফাইবার ডিভাইসের সাথে কানেক্টেড। সেই অপটিক্যাল ফাইবার ডিভাইসটা সেই বিদ্যুৎ তরঙ্গটাকে রিসিভ করার পরে সেটা কি করছে, লাইট তরঙ্গ মানে লাইট মানে সিগন্যাল তৈরি করছে।
যেহেতু অপটিক্যাল ফাইবার দিয়ে আমার বাসায় যে মানে ইন্টারনেট ব্যবহার করছি সেইটাই কমিউনিকেট মানে পাঠালো। সেটা কি করলো, বরিশালের কোনো একটা জায়গায় সেখানে একটা নেট মানে রাউটার আছে বা সেখানে কোনো একটা ডিভাইস আছে, সে সেটা রিসিভ করে সে পাঠিয়ে দিল বাংলাদেশের সেন্ট্রাল যেখানে সে কানেক্টেড সেইখানে পাঠিয়ে দিল। সে কি করবে, এইখানে প্রত্যেকটা ডিভাইস যে যে জায়গায় কানেক্টেড, এখন হতে পারে না যে এই মানে আমাদের এই জুম প্ল্যাটফর্মে আমেরিকা থেকে কেউ কানেক্টেড থাকতেই পারে। তো তার কাছে আমার এই বরিশালের কথাটা পৌঁছানোর জন্য কোনো না কোনো ভাবে তার কাছে পৌঁছাতে হবে। আবার তুমি আছো পটুয়াখালী ক্যাম্পাসে, তোমার কাছে পৌঁছাতে হবে। তো এই যে তোমার ডিভাইস কোন জায়গা থেকে কানেক্টেড, আমেরিকার লোকের ডিভাইস কোন জায়গা থেকে কানেক্টেড, সেই ডিভাইসগুলি কানেক্টেড হওয়ার জন্য তার তো নির্দিষ্ট ঠিকানা আছে। তোমাকে তো কেউ চেনে না, আমাকেও কেউ চেনে না। আমাকে চেনে, আমি যখন জুমে লগ ইন করলাম কিছু ক্রেডেনশিয়ালস দিয়ে, আমার ডিভাইস আর জুমের ওই আইডি, এইটা মিলে আমার একটা ল্যাপটপের এই মুহূর্তে ঠিকানা হয়েছে, তোমার ডিভাইসেরও একটা ঠিকানা হয়েছে। জুম প্ল্যাটফর্ম কি করছে, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা যন্ত্রকে চিহ্নিত করে তার কাছ থেকে প্যাকেট নিয়ে মানে ডাটা নিয়ে বা তরঙ্গ নিয়ে বা তুমি যেটা পাঠাচ্ছ, ভিডিও হতে পারে, অডিও হতে পারে, স্লাইড হতে পারে, সেইটা যেখানে যার পাঠানোর কথা সেখানে সে পাঠিয়ে দিচ্ছে। দিস ইজ দ্য টেলিকমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে? যার মানে আমরা এই টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে একটা জিনিস বুঝতে পারছি, এখানে হিউম্যান বিং টু হিউম্যান বিং কমিউনিকেশন কখনো হয় না। এই কমিউনিকেশনটা হবে ডিভাইস টু ডিভাইস। যার মানে এক ডিভাইস আর এক ডিভাইসকে চিনতে পারবে, তাকে ঠিক মতো বুঝতে পারবে, তার ভাষা বুঝতে পারতে হবে, তার ঠিকানা বুঝতে পারতে হবে। আবার এখানে সতর্ক থাকতে হবে এই দুইজন যন্ত্র যোগাযোগ করার মাঝখানে অন্য কেউ যেন চুরি করে নিয়ে যেতে না পারে। দিস ইজ দ্য ওভারঅল সিনারিও। আমি তোমাদের এই লেকচার দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এখন এখানে চিত্র থেকে বোঝানো হচ্ছে, দেখো সেন্ডার কি করছে, এই যন্ত্রটা ব্যবহার করছে। আমার কার্সরটা কি দেখা যায়? জি স্যার। এই ডিভাইসের সামনে বসে সে একটা কিছু তৈরি করলো, সে ইমেইল হতে পারে, ভিডিও হতে পারে, ভয়েস হতে পারে, সে যেটার সাথে কানেক্টেড সেইটা আবার এই পাশে এরকম একটা যন্ত্রের সাথে কানেক্টেড, এভাবে সে কানেকশন নিচ্ছে। তো এখন এই মাঝখানে নেটওয়ার্কিং মিডিয়ামটা এইটা কি কি হতে পারে, আমি আমাদের এই এক্সাম্পলের মধ্যে যেটা আনলাম সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে ওয়্যারলেস, কারণ ল্যাপটপটা রাউটারের সাথে ওয়াইফাই দিয়ে কানেক্টেড। রাউটারটা মানে ইলেকট্রিক কেবল দিয়ে ওই মিডিয়া কনভার্টার মানে অপটিক্যাল টু ইলেকট্রিক্যাল মিডিয়া কনভার্টার এটার সাথে কানেক্টেড। মিডিয়া কনভার্টারটা অপটিক্যাল ফাইবার দিয়ে সেন্ট্রাল মানে বরিশালে যারা সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ওদের সাথে কানেক্টেড। মানে অলরেডি 3টা মিডিয়া হয়ে গেছে, এরপরে আরো অন্যান্য মিডিয়া মানে ওদের থেকে কিভাবে কিভাবে যাচ্ছে সেটা তো আর আমার জানা, যে কোনো ভাবে তোমার সাথে পর্যন্ত এটা লিংক থাকবে। তো আসো আমরা মানে শুরুর থেকে আলোচনা করি। তো যেটা হলো, সিগন্যাল কয় ধরনের হতে পারে এই কমিউনিকেশনের জন্য? দুই ধরনের সিগন্যাল। একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল আমরা আগেই আলোচনা করেছি, যেটা সময়ের সাথে সাথে প্রতি মুহূর্তে পরিবর্তন হবে। জাস্ট প্রতি মুহূর্তে সময়ের সাথে সাথে পরিবর্তনের ব্যাখ্যাটা হচ্ছে এখানে যে সময়ের সাথে সাথে দেখো প্রত্যেকটা মুহূর্তে এর অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, মান এই জিরো টাইমে জিরো, একটু সামনে আগাও একটু বাড়ছে, অ্যামপ্লিটিউড বাড়ছে, এই 0.5 এ হাইয়েস্ট, আবার কমতে শুরু করছে। এইটা হচ্ছে এই যে প্রত্যেকটা মুহূর্তে টাইমের সাপেক্ষে মান পরিবর্তন হচ্ছে কন্টিনিউয়াসলি, এই জন্য এটাকে বলছি অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? এটা একটা সাউন্ড ওয়েভের এক্সাম্পল বলা হচ্ছে, ট্রান্সমিট সাউন্ড ইউজিং কন্টিনিউয়াসলি ভ্যারিং লেভেল অফ ভোল্টেজ, যে আমি যে শব্দটা তৈরি করব সেটা প্রতিনিয়ত সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে ভোল্টেজের পালসটা। আর ডিজিটাল সিগন্যাল হচ্ছে যে এখানে দুইটা লেভেল অফ পালস তৈরি হয়েছে, যে 0 to 1 দাগের মধ্যে সবসময় পজিটিভ পালস, আর 0 to মানে 1 to 2 এই মানে টাইমের মধ্যে সবসময় নেগেটিভ পালস। তো এই পজিটিভটাকে 1 বলছি, নেগেটিভটাকে 0 বলছি, দ্যাট ইজ দ্য ডিজিটাল সিগন্যাল। টু ডিসক্রিট স্টেপ, তো এটা ভিন্ন, মাত্র দুইটা লেভেল। কিন্তু আমি এখানে কিন্তু দুইটা লেভেল দিয়ে কখনোই প্রকাশ করতে পারবো না, কারণ এখানে এই এই 0 থেকে শুরু করে 0.5 এর মধ্যে দাগ আছে, এই অ্যামপ্লিটিউডটাকে আমরা কয়েক লক্ষ ভাগে, কয়েক কোটি ভাগে, কয়েক বিলিয়ন ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? প্রত্যেকটা মুহূর্তে এটার মান পরিবর্তন হবে, প্রত্যেকটা ইউনিট টাইমে। যাই হোক, এখন আসো সিগন্যাল ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি জিনিস? এটা প্রত্যেকটা সিগন্যাল তার অবস্থা পরিবর্তন ঘটায়, ঠিক আছে? এটা হচ্ছে
এটার কি হারে মানে কি গতিতে এই অবস্থার পরিবর্তনটা ঘটাবে সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলছি। দেখছো? হ্যালো, খেয়াল করছো? হ্যাঁ, জি ফ্রিকোয়েন্সিটা স্যার। হচ্ছে সিগন্যাল চেঞ্জ কি হারে হচ্ছে, কত দ্রুত হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করব। ব্যান্ডউইথ, সিগন্যাল ফ্রিকোয়েন্সিটার উপর ডিপেন্ড করে আমরা ব্যান্ডউইথটা ডিফাইন করব। ব্যান্ডউইথ এটা হচ্ছে একটা রেঞ্জ যেটা একটা গিভেন মিডিয়ামের মধ্যে থেকে নির্দিষ্ট সময় মানে পার করানো যাবে আর কি, ঠিক আছে? এটা বিট পার সেকেন্ড অনুসারে ডিফাইন করা হয়। ব্যান্ডউইথ হচ্ছে the range of signal frequencies that can be sent over a given medium at the same time, মানে একটা মানে নির্দিষ্ট টাইমে সেম টাইমে কি পরিমাণ ফ্রিকোয়েন্সি রেঞ্জ ট্রান্সফার করা যাবে সেইটা হচ্ছে ব্যান্ডউইথ, ঠিক আছে? নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে কি পরিমাণ সিগন্যাল ফ্রিকোয়েন্সিস ট্রান্সফার করা যাবে সেটা হচ্ছে ব্যান্ডউইথ। যাই হোক, এটা একটু তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হলেও হতে পারে, এটা নিয়ে আমাদের অত বেশি স্টাডি করার প্রয়োজন নেই। আমরা আসলে মানে আমাদের টার্মিনোলজি গুলো একটু জানার চেষ্টা করব। ব্যান্ডউইথ একটা টার্ম, ঠিক আছে? এই ব্যান্ডউইথ টার্মটা কিন্তু আমরা বিভিন্ন সময় শুনি যে আমার ডাটা মানে স্পিড মানে 5 এমবি, তারপরে এখন আমাদের যদি কেউ ব্রডব্যান্ড ইউজ করি তাহলে ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ অনুসারে টাকার রেটটা ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে ব্যান্ডউইথ টার্মটা আমরা জানি, কিন্তু ব্যান্ডউইথটা কি সেটা আসলে আমরা জানি কিনা সেটার জন্য বললাম। তাহলে ব্রডব্যান্ড টার্মটা আমরা জানি। ব্রডব্যান্ড হচ্ছে একটা হাই স্পিড ইন্টারনেট ফ্যাসিলিটি, যেটা আসলে তোমাকে একটা কানেকশন দিয়ে থাকবে, যেটা কেবলের মাধ্যমে অথবা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনের মাধ্যমে এটা করে থাকে বর্তমানে। এটা অনেক আগে হয়তো আমাদের কাছে এই ব্রডব্যান্ড টার্মটা একটু রেয়ার ছিল, বাট এখন অলমোস্ট সব জায়গায় ব্রডব্যান্ড সার্ভিসটা আমরা পাচ্ছি, ঠিক আছে? আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন অনেক কাঠখড় পুড়িয়ে ইন্টারনেট ব্যবহার করতে হতো, তাও অনেক স্লো কানেকশন ছিল। তো এখন দেখো আমরা এই মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়ার জন্য বা নেটওয়ার্কিং করার জন্য, টেলিকমিউনিকেশন করার জন্য কিছু বিষয় আছে, যে মিডিয়া একটা বিষয়, মানে কোন মাধ্যমে আমরা পাঠাবো মানে সিগন্যালটা, তারপরে কি যন্ত্রের সাথে ব্যবহার হতে পারে, আবার কোন কোন ধরনের সফটওয়্যারের সাহায্যে মানে কাজগুলি করে থাকবো সেগুলি। এখন দেখো প্রথমে আসে কি কি মিডিয়া ব্যবহার করব। তোমরা খেয়াল করে থাকবে যে আমরা যখন ওই তার ব্যবহার করি ল্যাপটপে, অথবা আমরা অফিসিয়াল পারপাসে দেখে থাকবা তোমরা আমাদের ক্যাম্পাসে বিল্ডিং এর বিবিএ বিল্ডিং বা আমাদের বিল্ডিং এ ঢুকলে পরে বিল্ডিং এর পাশে মানে ওয়ালে কিছু তার ঝুলানো আছে, ওগুলি হচ্ছে টুইস্টেড পেয়ার। এটা কিন্তু টুইস্টেড না, টুইস্টেড পেয়ার। টুইস্ট মানে করা মোড়ানো থাকে, এখানে চারটা জোড়া থাকে, চারটা পেয়ার আর কি, চারটা পেয়ার এরকম পেঁচানো পেঁচানো থাকে, টোটাল 8টা তার থাকে, ঠিক আছে? এইটাকে এই চেহারার কেবলগুলি কি বলা হয়? টুইস্টেড পেয়ার, ঠিক আছে? টুইস্টেড পেয়ার, এটার কারণ হচ্ছে যে এটা মোড়ানো থাকে এই জন্য বলা হয় এটাকে টুইস্ট, আর এই টুইস্ট করে কিছু ইন্টারফারেন্স কমানো হয়, এটা একটা কৌশল, ঠিক আছে? তো প্রত্যেকটাই এক একটা আলাদা কেবল, এরকম আলাদা আলাদা কেবল মোড়ায়া মোড়ায়া চারটা পেয়ার বানানো হয়। এরপর হচ্ছে কোয়েক্সিয়াল কেবল, তোমরা এটা অনেকেই দেখে মানে সবাই দেখেছো, অনেকেই না, এটা ডিশের কেবল, ঠিক আছে? কোয়েক্সিয়াল কেবল এর বিশেষত্ব হচ্ছে সেন্টার পয়েন্টে একটা শক্ত মোটা কপার ওয়্যার থাকবে, তারপরে তার বাইরে একটা ফয়েল দেয়া থাকে, মানে ওটা ফয়েল বলতে ওটা সাদা টাইপের একটা ফোম জাতীয় জিনিস, তার উপরে থাকে একটা ফয়েল পেপার, তার উপরে থাকে একটা নেটের জালি, মানে এটাও তারের জালি, ঠিক আছে? এটা কোয়েক্সিয়াল কেবল, ঠিক আছে? তো এরপরে আছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল তোমরা অনেকেই হয়তো বা দেখেছো। তো এটা মূলত মানে এমন ভাবে তৈরি করা হয় যার ভিতরে সেন্টার পয়েন্টে থাকে খুব স্বচ্ছ গ্লাস অথবা প্লাস্টিকের ফাইবার, তার বাইরে এইটাকে সুরক্ষা দেওয়ার জন্য বেশ কয়েকটা লেয়ার অফ কোটিং থাকে। তো অনেকগুলি ফাইবারের এখানে দেখো কয়টা ফাইবার আছে, 1 2 3 4 7 8টা ফাইবার আছে। অনেক কেবলে আছে 96 পর্যন্ত কোর থাকে, এদের প্রত্যেকটা বলা হয় কোর, ঠিক আছে? এক একটা কোরের কাজ হচ্ছে, এখানে যদি 96 কোর থাকে তাহলে প্রত্যেকটা কোরই আলাদা আলাদা ভাবে কমিউনিকেশনের জন্য, লাইট সিগন্যালের জন্য ব্যবহার হবে। তো দেখা গেছে যে এই ফাইবার অপটিক কেবল দিয়ে এক সেকেন্ডে 100 গিগাবাইট পর্যন্ত ডাটা ট্রান্সফার করা যায়, মানে সবচেয়ে ইফিশিয়েন্ট এবং সবচেয়ে ফাস্টার ট্রান্সমিশনের জন্য এই ফাইবার অপটিক কেবলগুলি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এটা মানে প্রকারভেদে তার প্রোটেকশনটা ভিন্ন ভিন্ন থাকে। আমার একবার দেখার সৌভাগ্য হয়েছিল যে এই যে সাবমেরিন কেবল আছে না,
সাবমেরিন কেবল আমাদের যে বাংলাদেশে কয়টা ল্যান্ডিং স্টেশন আছে জানি আমরা? তো দুইটা স্যার। দুইটা, একটা কক্সবাজারের ডুলাহাজরায় আর একটা হচ্ছে আমাদের কলাপাড়ায়। কলাপাড়ায়। তো ওই কলাপাড়াতে আমরা একবার গিয়েছিলাম ভিজিটে, তখন ওই যে সমুদ্রের তলদেশ থেকে যে ফাইবার অপটিকটা যায় সেইটা দেখেছিলাম। সেটা মানে তাজ্জব করার মতো, সেটা যে এত প্রোটেক্টিভ, মানে বাইরে থাকে মোটা মোটা রড, ঠিক আছে, প্রথম প্রোটেকশনটা দেয়া থাকে মোটা মোটা রডের, মানে রড কি তাও খুব শক্ত, তারপরে থাকে একটা লেয়ার, ওটা প্লাস্টিক বা মানে খুব উন্নত ধরনের, যা পচনশীল না আর কি, দীর্ঘমেয়াদী। তো মানে টোটাল 9টা লেয়ারের পর ভিতরে থাকে এই কোর, 9টা লেয়ারের পর ভিতরে থাকে কোর, এবং সেটার এক একটা মানে কেবলের মানে মোটা হচ্ছে গিয়ে প্রায় 2 ইঞ্চির মতো, মানে এত প্রোটেকশন দেয়। তো আমি জিজ্ঞেস করলাম, হেলিকপ্টার থামা ভাই, ভয় লাগে ভাই। ওটা কোনদিন বাস্ট হয়ে যাবে ভাই। হ্যালো হ্যালো, জি স্যার, বলেন স্যার। হ্যাঁ নয়েজ আসতেছিল তো এজন্য আমি একটু স্টপ হয়ে গেলাম। তো যাই হোক, তো যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে এত মোটা কেন দেয়া হয়, তো বললো দেখেন সমুদ্রের নিচে তো আসলে বিভিন্ন ধরনের বিষয় থাকে, এটা তো আসলে কেউ প্রেডিক্ট করতে পারে না। অনেক সময় দেখা গেছে যে শার্ক এসে কেবল নিয়ে টান দেয়, কেটে ফেলতে পারে। তো ওদের সাথে ওরা কিভাবে হিট করবে বা কিছু, অথবা অনেক ধরনের মানে আনএক্সপেক্টেড ইনসিডেন্ট ঘটতে পারে। তো সেগুলির ক্ষেত্রে আমাদের তো কিছু করার থাকে না, এই জন্য এত প্রোটেকশন দেয়া হয়। তো জিজ্ঞেস করলাম এটা তৈরি হয় কোথায়, বলে যে এই মানে আন্তঃমহাদেশীয় সমুদ্রের তলদেশ যে কানেক্টিভিটি ব্যবহার করে থাকে, সেটার জন্য একটা মাত্র কোম্পানিকে, জাপানি একটা কোম্পানিকে এইটার জন্যই তৈরি করা হয়েছে। তারা শুধু কাজ হচ্ছে এই সাবমেরিন কেবল তৈরি করা, ঠিক আছে। তো ওটা অনেক দামি এবং নিশ্চয়ই অনেক দামি হবে। তো ওটা লে করার জন্য আলাদা শিপই বানানো আছে আলাদা, তারা এইভাবে মানে বিশেষ প্রক্রিয়ায় ওই কেবলগুলিকে সমুদ্রের নিচে মাটিতে রেখে আসে। তোমাদের কাছে কোশ্চেন হতে পারে যে সমুদ্রের নিচে মাটির মধ্যে এটা কিভাবে রেখে আসে, এরকম কোশ্চেন হওয়াটা স্বাভাবিক না? তো এই কৌশলটা ওরা কিভাবে অবলম্বন করে সেটা হলো গিয়ে, ওরা এই কেবলটা এমন প্রক্রিয়ায় নিয়ে যায়, তো নিচে গিয়ে খুব স্পিডে পানির ফ্লো দিয়ে, মানে সমুদ্রের তলদেশে একটু মানে ওটাকে কি বলে, নালার মতো হয়। নালার মতো হওয়ার পর কেবলটা রেখে যাওয়ার পর ওই মানে যে মানে ওটা কাদামাটিটা উপরে ওঠে, সেটা দিয়ে আবার ওইটাকে ঢেকে ফেলে। মানে এইরকম ভাবে খুব ফোর্স স্পিডি মানে ওয়াটার ফ্লো ব্যবহার করে ওখানে নালা তৈরি করে, এরপরে এই অপটিক্যাল ফাইবারটা লে করে। এনিওয়ে, আমরা উপরের কেবল মিডিয়াটা দেখলাম। এখন আসি আমাদের যে ওয়্যারলেস মিডিয়া আসলে সবই রেডিও ওয়েভ ব্যবহার করা হয়, মানে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি, মাইক্রোওয়েভ তরঙ্গ, মাইক্রোওয়েভ ব্যবহার করেই কাজটা করা হয়। তো মাইক্রোওয়েভের ব্যবহার বিভিন্ন ভাবে আমরা দেখে থাকি, ঠিক আছে। মাইক্রোওয়েভের ব্যবহার বিভিন্ন ভাবে দেখে থাকি। দেখো এখানে এখানে দেখো এখানে সবচেয়ে প্রথম হচ্ছে 10 কিলোহার্টজ, মানে পার সেকেন্ডে এতগুলি মানে 10 মানে 10 কিলোহার্টজ, 10,000 হার্টজ এইরকম আপ ডাউন সিগন্যাল তৈরি হবে। হ্যালো, 10,000 সিগন্যাল যদি পার সেকেন্ডে এরকম আপ ডাউন হয়, এটা কিন্তু এক, ঠিক আছে। এই পজিশন থেকে এই যে নিচ থেকে উপরে উঠে এখানে আসলে আবার নিচে ঢুকবে, তো এই পর্যন্ত হলো 1। এরপরে আরেকটা যদি এরকম হয় তাহলে 2, এরকম যদি আরেকটা হয় 3। ঠিক এরকম ভাবে 10,000 যদি আপস ডাউন লুপ তৈরি হয়, তখন সেটাকে বলছি 10 কিলোহার্টজ। তো এই ধরনের 10,000 ওয়েভ তৈরি করা, তোমাদের কাছে কোশ্চেন হতে পারে যে স্যার এগুলি তো আপনি এখানে দেখাচ্ছেন এই আপ ডাউন, এটা আমি দেখি না কেন, এটা আমার চোখে ধরা পড়ে না কেন? এটা তোমাদের কোশ্চেন আসতেই পারে। না, এটা আসলে তোমার সিগন্যাল জেনারেশনের বিষয়টা, যেহেতু মাইক্রোওয়েভ, তো এটা আসলে আমরা ওভাবে ইয়া করতে পারবো না, ডিটেক্ট করা যাবে না। তো এরকম যদি 10,000, এটা ভার্চুয়ালি মানে এটা এভাবেই বোঝার জন্য বলছি আমি তোমাদেরকে। তো এটা রিসিভ করা এবং সেন্ড করা, এই দুইজন সেন্ডার রিসিভার, এই ডিভাইস দুইজনই এটাকে আসলে রিড করতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে। তো এখানে এরকম যদি 10,000 আপ ডাউন হয়, তাকে আমি বলছি ভেরি লো ফ্রিকোয়েন্সি। আর এটা যদি 30 কিলোহার্টজ এর উপরে হয়, খেয়াল করো
10 থেকে 30 কিলোহার্টজ এই রেঞ্জের যে তরঙ্গগুলি থাকবে তাকে বলছি ভেরি লো। 30 to 300 এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। 300 to 3 মেগা এটাকে বলছি মিডিয়াম। এই আমরা যে এম রেডিও শুনে থাকি, বাংলাদেশ বেতারের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, আগে মানে রিসিভার থাকতো প্রত্যেকের বাসায়, সেগুলি হচ্ছে এম রেডিও। তো এরপরে 3 মেগাহার্টজ থেকে 30 মেগাহার্টজ এটাকে বলছে হাই ফ্রিকোয়েন্সি, এটা সিবি রেডিও। এরপরে ভেরি হাই ফ্রিকোয়েন্সি 3 to 8.6 মেগাহার্টজ টিভি চ্যানেলের, এফএম রেডিও, টিভি চ্যানেল, কর্ডলেস ফোন, এগুলি আসলে এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, মানে পার সেকেন্ডে 30 মেগাহার্টজ থেকে 328 মেগাহার্টজ পর্যন্ত তরঙ্গগুলি ব্যবহার করবে। এখন এই রেঞ্জের মধ্যে যে তরঙ্গগুলি থাকবে সেটা তো আমি কয়েকটা এক্সাম্পল বললাম, আরো কোনো সিস্টেম বা আরো কোনো কমিউনিকেশন থাকতে পারে, এখানে লিস্ট করা নেই। ধরে নাও এই যে সেনাবাহিনীর মধ্যে যে ওয়্যারলেস কমিউনিকেশন হয়ে থাকে, সেটা কোন রেঞ্জের কমিউনিকেশন, কোন দেশ কোন ধরনের ডিভাইস ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করবে, এটা কিন্তু পাবলিকলি ওপেন না, কারণ এটা টপ সিক্রেট। প্রত্যেকটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের মতো করে ব্যবস্থা তৈরি করবে, ঠিক আছে? তো সেটা যদি পাবলিকলি ওপেন হয়ে যায়, তাহলে ওই ফ্রিকোয়েন্সিতে যদি আমি কোনো ডিভাইস টিউন করতে পারি, তাহলে তাহলে তো আমি তাদের কথা শুনে ফেলবো। তুমি ধরে নাও তোমার সিমটা, একটু আরেকটা অন্যদিকে যাই, তুমি মোবাইল ব্যবহার করছো, ঠিক আছে? তোমার মোবাইলের মধ্যে একটা সিম আছে, তুমি গ্রামীণ ফোন ব্যবহার করছো, আমিও গ্রামীণ ফোন ব্যবহার করছি, আমিও একটা সিম ব্যবহার করলাম। তো তুমি যে স্টাইলের সিম মোবাইলে ঢুকাইলা, আমিও সেই স্টাইলের সিম মোবাইলে ঢুকাইলাম, কিন্তু তোমার সিমের নাম্বার আর আমার সিমের নাম্বার এক না। আবার আমার সিমটা অল্টার করে তোমার সিমে ঢুকাইলে ঠিক আমার নাম্বারটাই তোমার কাছে চলে গেল। এগুলি কিভাবে হয়, এগুলি আলাদা কিভাবে করে, এটা কিন্তু এই ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করেই হয়। যে গ্রামীণ ফোনের খেয়াল করে থাকবা যে ওরা ব্যান্ডউইথ ভাড়া মানে লিজ নেয়, মানে বিটিআরসি থেকে, যে তাদের ওটার নাম কি, ওই তরঙ্গ ভাড়া, তরঙ্গ লিজ, তরঙ্গ বরাদ্দ, এরকম তোমরা শুনে থাকবা যে টেলিটক, গ্রামীণ ফোন, বাংলালিংক, তারপর এয়ারটেল। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার এক্ষেত্রে তরঙ্গ বরাদ্দ নেই ঠিক আছে, কিন্তু স্যার তারা কিন্তু 3G কিংবা 4G স্যার পরিপূর্ণ সার্ভিস অনেক সময় দিতে পারে না, তাহলে কি স্যার ভিতরে কোনো মানে ফাঁকযোগের ব্যাপার থেকে স্যার এই তরঙ্গ বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে? না না, এখন তরঙ্গ বরাদ্দর ক্ষেত্রে এখানে 3G 4G 5G এই প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা রেঞ্জ থাকছে, ঠিক আছে? 3G 3G তো পরে আসছে, আমরা তো প্রথমে মানে ফ্রম দা ভেরি বিগিনিং, তখন তো আসলে মোটামুটি কথা বলতে পারলেই হতো, তারপরে কথা এবং এসএমএস, তাতেই খুশি। এরপরে আসলো এমএমএস, এরপরে দেখলো যে ইন্টারনেট সার্ভিস, তখন প্রথম ছিল জিপিআরএস, তারপরে আসলো এজ, এরপরে আসলো 3G, ঠিক আছে? এই যে আমি মানে প্রত্যেকটা জেনারেশন বাই জেনারেশন বলছি, প্রত্যেকটা জেনারেশন বাই জেনারেশন এই পরিবর্তনগুলি কিন্তু তোমার এই বিশেষ করে ওয়্যারলেস কমিউনিকেশনের এই তরঙ্গ সংক্রান্ত বিষয়ের উপর ডিপেন্ড করেই হচ্ছে। তুমি তোমার ফোন যেটা আছে, সেই ফোন এখন যেভাবে তোমার তরঙ্গ রিসিভ করতে পারছে, ঠিক তুমি যদি 5G এর কোনো সেটের কথা চিন্তা করো, সে কিন্তু 5G তরঙ্গ রিসিভ করতে পারবে না। 5G যে তরঙ্গগুলি ওই টাওয়ার থেকে ডিসেমিনেট করবে, সেটা রিসিভার তোমার মোবাইল ফোন ওরকমই হতে হবে। আবার তোমার মোবাইল ফোন 5G রিসিভার হলে তার সাথে তোমার যে নাম্বারটা থাকবে, সেই নাম্বারটা ডিফাইন করার জন্য কিন্তু বিষয়টা লাগবে। দেখা গেছে যে 4G সিম না হলে তোমার নেট সেট 4G হলেও তুমি কিন্তু ঠিকমতো সিগন্যাল পাচ্ছ না। এখানে বেশ কিছু বিষয় জড়িত আছে। তো রিসিভার হতে হবে, তারপরে ভিতরে যে মানে তোমার নাম্বার বা ফ্রিকোয়েন্সি রিসিভার যেটা আছে, মানে তোমার সিম যেটা মানে যেটাকে তোমার মানে নেটওয়ার্ক আইডেন্টিফিকেশন মানে সাবস্ক্রাইবার আর কি বলা হয় আর কি, ওটা মানে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, এসআইএম যেটাকে বলা হয়। তো সেটার ক্ষেত্রে কিছু ফ্যাক্টর জড়িত আছে। এই সব কিছু মিলাই একটা মানে কম্বিনেশন ওয়েতে তোমাকে এক একটা সার্ভিস প্রোভাইড করা হয়। আবার দেখা গেছে তুমি যখন টেলিভিশন দেখছো, টেলিভিশন দেখার ক্ষেত্রে আমরা একটু পরেই দেখবো, টেলিভিশন দেখার ক্ষেত্রে ঠিক একই ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার হচ্ছে। যদি আমরা ডিশ এন্টিনা ব্যবহার করি আর বিটিভির যে ওই টেরিস্ট্রিয়াল চ্যানেল ব্যবহার করি, দুইটার ক্ষেত্রে কিন্তু বিষয় ভিন্ন। যে গ্রামে যারা টেলিভিশন দেখে, একটা অ্যান্টিনা টানায় তারপর সেখান থেকে রিসিভ করে, তারাও কিন্তু এই মাইক্রোওয়েভ সিগন্যাল রিসিভ করতেছে। আবার তোমার বাসায় যে কেবল দিয়ে ঢুকায় কাজ করতেছো, সেখানেও কিন্তু তোমার যে মানে কেবল সার্ভিস প্রোভাইডার, ওটাকে বলে কি বলে, ওই ডিশ ব্যবসা যারা করে, তাদেরও কিন্তু ওখানে রিসিভার আছে, তারা ওই স্যাটেলাইট থেকে তরঙ্গটা রিসিভ করে তোমাকে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। এই বেশ কিছু বিষয় আছে, আপাতত আমরা মোটামুটি কিছু একটা ধারণা নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, তুমি এখন বলো তোমার কোশ্চেনটা কি ছিল?
হ্যালো, স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে। তো এখন এখানে এখানে দেখো 2.9 গিগাহার্টজ পর্যন্ত যেটা আছে, 3 to 8.6 মেগাহার্টজ থেকে সেখানে ডিপ স্পেস রেডিও কমিউনিকেশন, ঠিক আছে। এরপরে ওয়াইফাই কমিউনিকেশনের জন্য, জিপিএস কমিউনিকেশনের জন্য, এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য, সেলফোনের জন্য এই রেঞ্জটা আসলে ব্যবহার হচ্ছে। এটা কিন্তু একটা অনেক বড় লম্বা রেঞ্জ, মেগাহার্টজ থেকে গিগাহার্টজ। তোমরা মেগা গিগার রিলেশনটা তো নিশ্চয়ই জানো, যে তথ্য প্রযুক্তি পড়ে আসছো, যে মানে কত পাওয়ার কত হলে হয় আর কি। তো এই রেঞ্জটা আসলে অনেক ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে ঘটে থাকে, ঠিক আছে। এরপরে 2.9 থেকে একটা রেঞ্জ, তারপরে এরপরে 3 থেকে 300 গিগাহার্টজ, প্রত্যেকটা রেঞ্জই আলাদা আলাদা কমিউনিকেশন হয়, ঠিক আছে। তো দেখো এখন রেডিও ওয়েভের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাস করতে পারি। এএম এফএম রেডিও, শর্ট ওয়েভ। আচ্ছা, শর্ট ওয়েভের নাম শুনছো? বিবিসির খবর কখনো শুনেছো? যে স্যার এখন বিবিসির খবর তো সব অনলাইনে পাওয়া যায়। আগের দিনে আমরা যখন ছোট ছিলাম তখন ওই 2 ব্যান্ড রেডিও, 3 ব্যান্ড রেডিও, এই ধরনের নাম ছিল। তখন রেডিওই ছিল একটা জাদুর বাক্স। টেলিভিশন তো পরের জাদুর বাক্স আসছে। তো রেডিওতে কি হতো, বিবিসি লন্ডন থেকে খবর পড়ার পর সেটা শুনতাম। তো কিভাবে হতো ওটা, লন্ডন থেকে সম্প্রচার করার পর ঢাকায় ওদের আবার একটা স্টুডিও কি কি জন্য ছিল, সিস্টেম টিস্টেম করে এরপরে ওই মেসেজ বা ওই খবর শোনার জন্য স্পেশাল রিসিভার লাগতো। নরমাল আমরা যে রেডিও ব্যবহার করি গ্রামে সেটা হচ্ছে এএম রেডিও, ঠিক আছে। এরপরে আসলো এফএম রেডিও, ফ্রিকোয়েন্সি মডুলেশন রেডিও। তো এই এই এফএম টা পরের ভার্সন। প্রথমে এএম ছিল, তারপরে দূরের যোগাযোগ করার জন্য শর্ট ওয়েভে শুনতাম, ঠিক আছে। এরপরে দেখো গ্যারেজ ডোর ওপেনার, বেবি মনিটর, কর্ডলেস ফোন, সেল ফোন, রেডিও কন্ট্রোলার, আরো অনেক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন এখন আমাদের কাছে আছে, ঠিক আছে। সবচেয়ে বেশি ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার হয় যুদ্ধক্ষেত্রে, ঠিক আছে। যুদ্ধক্ষেত্রে কিভাবে ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার হয় একটু গল্প বলি। সেটা হচ্ছে গিয়ে, ধরে নাও তুমি পাহাড়ে তোমাদেরকে নিয়ে আমি যুদ্ধ করতে গেলাম। এখন পাহাড়ের মানে খাদে আহ, দেখা গেছে যে তুমি আমার সহযোদ্ধা, কিন্তু তুমি আমার কাছে বসেই তো যুদ্ধ করবে না। যুদ্ধ করতে গেলে তো প্রতিপক্ষকে অ্যাটাক করার জন্য বিভিন্ন দিক ছড়িয়ে ছিটিয়ে থাকতে হয়। তো আমি যে তোমাকে ফায়ার করব, মানে যেদিকে ফায়ার করছি ঘুরে ঘুরে যে তুমি আমার সামনে পড়ছো কিনা, এটা তো আমি তোমাকে দেখে বুঝে তারপর ফায়ার করতে পারবো না। যদি সেটা হয় তাহলে তো তোমার দেখতে শুনতে বুঝতে গেলেই তো আমি শেষ। তুমি যে আমার অপোনেন্ট না, এটাকে আমাকে ডিফাইন কিভাবে করব? নিশ্চয়ই তোমার সাথে আমার চিল্লায়ে যোগাযোগ করার, এই তুমি কি আমার কাছের লোক, তুমি কি আমার সহযোদ্ধা, তুমি কি আমার মিত্র, এই 3 4 5 কোশ্চেন জিজ্ঞেস করে তোমাকে যদি আইডেন্টিফাই করতে যাই তাহলে তো শেষ, তাই না? তো সেক্ষেত্রে মানে মিত্রদের সাথে কমিউনিকেশনের জন্য নিশ্চয়ই তাদের ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হবে, সেটা ওয়্যারলেস কমিউনিকেশন, যেটা তোমাকে সিগন্যাল দিবে যে না, এখন যেদিকে তাক করেছো সে কিন্তু মানে তোমার শত্রু না, মিত্র। ফায়ার করলে তোমার মিত্রই মারা যাবে। তো এরকম কিছু বিষয় থাকে, ঠিক আছে। তো এখন দেখো কিছু এই কমিউনিকেশনের জন্য আমাদের কিছু ডিভাইস লাগবে। মডেমের নাম শুনেছো অলরেডি। মডেম এখন আর ওরকম ব্যবহার হয় না। মডুলেটস এবং ডিমডুলেটস দুইটা কাজই হয়। মডুলেটস এন্ড ডিমডুলেটস বলতে আমরা মনে করো সিম ব্যবহার করে মডেম ব্যবহার মানে তৈরি করলাম। মডেমের মধ্যে আমরা একটা জিপি সিম ঢুকালাম, কম্পিউটারের সাথে কানেকশন দিলাম। তাহলে কাজ হবে কি, মডেমের কাজ হচ্ছে কি, কম্পিউটার থেকে ডাটা নিয়ে সে কনভার্ট করে নেটওয়ার্ক মানে টাওয়ারের সাথে যোগাযোগ রক্ষা করবে। এই গেল এক প্রক্রিয়া। এটা ওয়্যারলেস সিগন্যাল কনভার্ট করবে ওয়্যারলেস সিগন্যালে। আবার যখন ওদিক থেকে ডাটা কম্পিউটারে রিসিভ হতে চাইবে তখন ওয়্যারলেস ডাটা মডেম রিসিভ করে কম্পিউটারের ভাষায় তৈরি করে দেবে। এই কাজ হচ্ছে এর, ঠিক আছে। একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালে কনভার্ট করবে, কমিউনিকেশন করবে। এরপর নেটওয়ার্ক অ্যাডাপ্টার। নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা হচ্ছে কি, আমরা যে এই যে ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে মানে ওয়াইফাই এর সাথে মডেম কানেক্ট মানে সরি কম্পিউটার কানেক্ট করি। তো কম্পিউটার কানেক্ট করার জন্য কম্পিউটারের মধ্যে একটা আলাদা ভিন্ন যন্ত্র থাকবে, যার কাজই হচ্ছে ওয়্যারলেস ওয়াইফাই এর সাথে কানেকশন দেওয়া, যেটাকে বলছি ওয়্যারলেস অ্যাডাপ্টার। আবার ওই যে ইথারনেট কেবল লাগায় না, ল্যান মানে ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার জন্য দেখবা একটা ল্যান লাগানোর জন্য একটা ফুটা আছে, ছিদ্র পোর্ট বলে আর কি। তো সেইটাই কানেকশন দেওয়ার জন্য সেখানে ল্যান পোর্ট বলা হয়। তো এইখানে আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি যে নেটওয়ার্কের সাথে কানেকশন দেওয়ার জন্য তোমার কম্পিউটার বা যন্ত্রের সাথে আলাদা আলাদা ভাবে অ্যাডাপ্টার লাগানো থাকবে।
তোমার মোবাইলের মধ্যে এরকম অ্যাডাপ্টার আছে। তোমার যদি ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে মোবাইল কানেকশন দেওয়ার জন্য যদি ওয়্যারলেস মানে ওই ডিভাইসটা বা ওই আইসিটা কেটে যায়, তাহলে তোমার মোবাইলটা কিন্তু আর ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। ওটা হচ্ছে মোবাইলের অ্যাডাপ্টার। এখন নেটওয়ার্কের কন্ট্রোল করার জন্য কিছু যন্ত্র আছে, সুইচ, হাব, রাউটার, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, এগুলি হচ্ছে নেটওয়ার্কের সাথে মানে সংশ্লিষ্ট কিছু যন্ত্র, ঠিক আছে। হাব অথবা সুইচ, এটার ব্যাখ্যাটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন যন্ত্রগুলি যখন এর সাথে কানেক্টেড থাকে, তখন এদের সাথে কমিউনিকেশন করার জন্য সেই সিগন্যালগুলিকে কার সাথে কখন পাঠাবে, কে পাঠিয়েছে, এটা নিয়ন্ত্রণ করে একটা নির্দিষ্ট জায়গায় আর কি পাঠিয়ে দেয়, কি ঠিক আছে। কন্ট্রোলস ফ্লো অফ ডাটা বিটুইন ডিভাইসেস অন নেটওয়ার্ক। আর রাউটার হচ্ছে তোমার কোত্থেকে আসছে এবং কোথায় যাবে সেই ঠিকানা অনুসারে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়াটাই হচ্ছে রাউটারের কাজ। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, এইটা হচ্ছে জাস্ট একটা ডিভাইস, সে তোমাকে ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করতে দিবে কি দিবে না, এটা যে আমরা যে বাসা বাড়িতে বা হলে যে রাউটার ব্যবহার করি, ওয়াইফাই ব্যবহার করি, ওটা মূলত ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, যাকে বলা হয় WAP, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। আমরা হলে যে ওয়াইফাই রাউটার নেটওয়ার্ক ব্যবহার করি, সেটা হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। তুমি যে হটস্পট তৈরি করো, হটস্পট তৈরি করলে যে মোবাইলটা থেকে হটস্পট তৈরি করছো, সেটা কিন্তু তখন ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করে। এখানে দেখো এক্সাম্পলটা দেখানো হচ্ছে যে এই কতগুলি কম্পিউটার এই যন্ত্র হাবের সাথে কানেক্টেড বা সুইচের সাথে কানেক্টেড। এই সুইচ থেকে যদি অনেক দূরে নিতে চাই, তাহলে সিগন্যাল গুলি দুর্বল হয়ে যাবে, এই জন্য মাঝখানে একটা রিপিটার লাগানো হচ্ছে, যার কাজই হচ্ছে এই সিগন্যালের ধরনটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এই রিপিটারের কাজ হচ্ছে পুনরায় বিবর্তিত মানে বুস্ট আপ করা। এইখান থেকে এই পর্যন্ত সিগন্যাল পৌঁছাবে না, পৌঁছাতে গেলে খুব দুর্বল হয়ে পড়বে। যেরকম একটা পুকুরের মাঝখানে ঢিল ছুড়লে প্রথমে যে তরঙ্গগুলি উঁচু উঁচু ওঠে, একেবারে দূরে গিয়ে মিলিয়ে যায়। এখন দূরে গিয়ে মিলিয়ে যাওয়ার আগে এমন একটা কৌশল এখানে অবলম্বন করা হয়েছে, যাতে করে ঢিল মারার মুহূর্তে যেভাবে তরঙ্গটা এখানে তৈরি হয়েছিল, সেইটা আবার এইখানে তৈরি হয়। এটা হচ্ছে রিপিটারের কাজ। এরপরে এখানে রাউটার, এই রাউটার এইখান থেকে এই সিগন্যালগুলি সব রিসিভ করলো, এখান থেকে এসে রিসিভ করলো, রিসিভ করে সে ঠিক করলো যে কোন জায়গায় যাবে, সেটা কি এদিকে পাঠাবে না এদিকে পাঠাবে। কারণ এই কম্পিউটার কোনো যোগাযোগ যদি এর সাথে করতে চায়, তাহলে এই হাব অথবা সুইচে রিপিটার হয়ে রাউটারের কাছে এসে এদিকে আর সে পাঠাবে না, সে এদিকে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে রাউটারের কাজ, মানে নির্দিষ্ট ঠিকানায় সে পৌঁছে দেওয়া। এখন আসো মাইক্রোওয়েভ ট্রান্সমিশন, ওই রেডিও কমিউনিকেশন যে বলছিলাম না, সেটাই। এই মাইক্রোওয়েভ ট্রান্সমিশনকে আমরা টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন বলবো। এই টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন হচ্ছে জাস্ট আমরা যে বিটিভি অ্যান্টিনা দিয়ে ব্যবহার করি, এইটা টেরেস্ট্রিয়াল কমিউনিকেশনের একটা প্রকৃষ্ট উদাহরণ। এখানে লাইন অফ সাইট লাগবে, এখানে মাঝখানে কোনো ব্যারিয়ার থাকলে হবে না, সোজাসুজি বিনা বাধায় রিসিভার অ্যান্টিনা এবং ট্রান্সমিটার অ্যান্টিনা থাকতে হবে। এই জন্য তোমরা একটা জিনিস যদি মানে এটা তোমাদের কাছে বলা মানে এখন অন্য কথা, যে গ্রামে যখন আমি আমার ছোটবেলায় টেলিভিশন বিটিভি দেখতাম, তখন অনলি শুক্রবারে একটা মুভি দিত। ওই সময় ব্যাটারি চালিত টেলিভিশন দেখার জন্য কি করতো, অনেক লোক জড়ো হতো। কারণ তখন মানে গ্রাম এলাকাতে ইলেকট্রিসিটির মানে অত বেশি অ্যাভেলেবিলিটি ছিল না। টেলিভিশন তো ব্ল্যাক হোয়াইট, রঙিন টিভির তো প্রশ্নই আসে না। তো তখন কি হতো, টিউন করা হতো। টিউন করা কি হতো, বাঁশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁশের মাথায় টানানো হতো, অ্যান্টিনাটা ঘুরিয়ে ঘুরিয়ে টিউন করা হতো, যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে পৌঁছালে ছবিটা একটু ক্লিয়ার আসতো। এখন আমি বলতে চাচ্ছি, নির্দিষ্ট অ্যাঙ্গেল হলে এই লাইন অফ সাইটটা ঠিকঠাক মতো হতো। আবার বলতো যে বাতাস আসলে ছবি ঝিরঝির করছে, কেন? তখন ওই লাইন অফ সাইটের কমিউনিকেশনটা একটু বিচ্যুতি হতো, এই জন্য ঘুরাতে হতো, ওপেন প্লেসে রাখতে হতো। যদিও এটা বিনা মানে বাতাসের মাধ্যমে বিনা তরঙ্গে মানে বিনা মিডিয়ামে যাচ্ছে, অনলি এয়ার মিডিয়াম, এটা আসলে বাতাসের মধ্য দিয়েও যায় না, বিনা বাধায় আর কি যেতে হবে। এটা তুমি যদি বাতাস বলো তাহলে সেটা ভুল হবে, কারণ আমরা যে স্যাটেলাইট কমিউনিকেশন করছি, সেই স্যাটেলাইট কমিউনিকেশনের মাঝখানে তো কোনো মিডিয়ামই নেই, ঠিক আছে। লাইন অফ সাইট বলছি সরাসরি সেন্ডার ট্রান্সমিটার আর রিসিভার ট্রান্সমিটার, এদের মধ্যে কমিউনিকেশন হতে হবে, ঠিক আছে।
এইখানে দেখো মাইক্রোওয়েভ কমিউনিকেশনের লাইন অফ সাইট কিভাবে কি হয় দেখো, এখানে হাই ফ্রিকোয়েন্সি রেডিও সিগন্যাল সেন্স আপ টু 30 মাইলস থ্রু দ্য এয়ার, মানে বাতাসের মধ্যে দিয়ে 30 মাইল পর্যন্ত এ পাঠাতে পারে আর কি। এই স্টাইলটা কমিউনিকেশন যদি আমরা বিবেচনা করতে চাই, এভাবে কমিউনিকেশন হচ্ছে। তো তোমাদের কাছে আরেকটা বিষয়, আমরা যে ফোন কল ইনিশিয়েট করি, ফোন কল ইনিশিয়েট করার মেকানিজমটা আমি একটু ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে গিয়ে আমার মোবাইল তো নিকটবর্তী কোনো টাওয়ারের সাথে কানেক্টেড। আবার এই মোবাইলটা নিয়ে যদি আমি গাড়িতে যাত্রা শুরু করি, তাহলে নিশ্চয়ই এখন বরিশালে বসে বরিশালের কোনো নেটওয়ার্কের সাথে আমার কানেক্টেড, বরিশালের নেটওয়ার্কের সাথে কানেক্টেড। দ্যাট মিনস আমি যখন এই যে জায়গাটায় আছি সেই জায়গাটার নিকটবর্তী টাওয়ার আমার সিমটাকে বা আমার সাবস্ক্রিপশনটাকে বুঝলো। প্রতি 10 সেকেন্ড পর পর সে আমাকে ট্রেস করছে, ট্রেস করার পর সে এই তথ্যটা তার ঢাকায় বেজ স্টেশন বিটিএস বলে সেখানে পাঠাচ্ছে। এখন তুমি যদি আমাকে কল করো, কল করার পরে তোমার টাওয়ার থেকে সরাসরি আমার টাওয়ারে কল আসবে না, তোমার টাওয়ার থেকে সরাসরি সে ঢাকায় ট্রান্সফার করবে, কারণ তোমার টাওয়ার সরাসরি তার সেন্ট্রাল টাওয়ারের সাথে কানেক্টেড। বেশ ভালো কথা। সেন্ট্রাল টাওয়ার তোমার কলটাকে রিসিভ করলো, রিসিভ করে সে চেক করে দেখবে যে যে ব্যক্তিকে কল করা হয়েছে সে লাস্ট কোন টাওয়ারের অন্তর্ভুক্ত আছে, সে বরিশালে না চিটাগাং এর হিল ট্রাকে। সে তখন সে তার রেকর্ড দেখে তার সাথে কানেক্টেড হাজারো টাওয়ারের মধ্যে বরিশালের টাওয়ারকে ফরওয়ার্ড করবে। তো বরিশালের টাওয়ারকে যখন ফরওয়ার্ড করলো 10 সেকেন্ড বা মানে 20 সেকেন্ড আগে সে দেখলো যে না এটা তো জীবিত আছে, কিন্তু যে মুহূর্তে কল করলো সেই মুহূর্তে আমার মোবাইল পানির মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, হতেই পারে পানির মধ্যে পড়ে গেছে, মোবাইল বন্ধ হয়ে গেছে, কমিউনিকেশন লস। তখন সে কি করবে যে 10 সেকেন্ড পরে যদি দেখে যে না নেটওয়ার্ক ডিসকানেক্টেড, এই ধরনের ক্ষেত্রে তোমাকে রেসপন্স পাঠাতে যে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এটা একটু দেরি লাগে। কিন্তু এই পানিতে পড়ার পরে যদি তোমার মানে আমার টাওয়ার যদি কোনোভাবে একবার ট্রেস করে ব্যর্থ হয় যে না এই মুহূর্তে এই সিমটা অফ আছে, তাহলে তোমাকে চট জলদি অ্যানসার দিয়ে দেবে, ঢাকা থেকেই বলে দেবে যে আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে, যদি এই রেকর্ডটা তার কাছে থেকে থাকে। আর যদি কোনো কারণে রেকর্ডটা তার কাছে না থেকে যদি থাকে যে না মোবাইলটা জীবিত আছে, পাওয়া যাবে, তাহলে তোমাকে কিছুক্ষণ সময় নেবে। ঠিক আছে। আবার তুমি একটা জিনিস খেয়াল করে থাকবা যে অনেক সময় একবার কল করলে পাওয়া যায় না, এখন তো ট্রাফিক অনেক বেশি বেড়ে গেছে এই জন্য ডিলে হয়, কিন্তু পরক্ষণে আবার কল করলে পাওয়া যায়। তুমি ফোন করে জিজ্ঞেস করবা যে আপনার ফোন বন্ধ ছিল কেন, সে উত্তর দেবে না আমার ফোন বন্ধ ছিল না। এই ধরনের ঘটনার ক্ষেত্রে এদের মধ্যে ইন্টারনাল কমিউনিকেশনের কিছু ঝামেলা হয়, ওই যে নিকটবর্তী টাওয়ার ট্রেসিং এ আমাকে কিছু ভুল করে। আমি যখন এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, গাড়িতে বসে কথা বলতে বলতে যাচ্ছি, কথা বলতে বলতে যাচ্ছি, তো বরিশালের টাওয়ার তো আমার ঢাকা পর্যন্ত সার্ভিস দেবে না। বরিশালের টাওয়ার এখান থেকে রওনা দিলাম, গৌরনদী পর্যন্ত যাওয়ার পরে আরো অনেক মাঝখানে বেশ কয়েকটা টাওয়ার আমাকে ধরবে। তো কথা শুরু করলাম তোমার সাথে, অনেক মনের কথা বলতেছি, কিন্তু কল যদি প্রত্যেকটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে যাওয়ার সাথে সাথেই যদি কল কেটে যায়, তাহলে তোমার এখান থেকে ঢাকা পর্যন্ত বন্ধুর সাথে কথা বলতে গিয়ে অন্তত 200 বার কল কাটবে, কারণ এখানে 200 টাওয়ারের মধ্যে হেরফের হতেই পারে। তো এখন এই এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে তোমার কন্ট্রোলটা ট্রান্সফার করাকে বলা হয় হ্যান্ড অফ। তুমি যে কল না কেটে অন্য টাওয়ারে পৌঁছাতে পারছো, এটাকে বলা হয় সফট হ্যান্ড অফ। মানে তোমাকে ইউজারকে বিরক্ত না করেই একজন আরেকজনকে দিয়ে দিল, এটাকে বলা হয় সফট হ্যান্ড। এই আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এটার থেকে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি। হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, ঠিক আছে। এখন দেখো এই মাইক্রোওয়েভ কমিউনিকেশন কিভাবে, মানে দেখো এইখানে যদি হিল এরিয়া থাকে তাহলে লাইন অফ সাইট হলো না, এই পাশের এই সরাসরি ওপেন এয়ারে আমরা কমিউনিকেশন না করতে পারলে কিন্তু এই পাশে আর যোগাযোগ রক্ষা করা যাবে না। তাহলে এইখানে সরাসরি লাইন অফ সাইট না হলে মানে টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন, মানে পৃথিবীর ভূমির উপরে ভিত্তি করে যে সরাসরি বিনা বাধার কমিউনিকেশনটাকে আমি যদি সহজ ভাষায় বলার চেষ্টা করি, তাহলে এইটা অবস্ট্রাক্টেড, এটা বাধাগ্রস্ত, তো এখানে কমিউনিকেশন হচ্ছে না। এইটাকে ওভারকাম করার জন্য আমাকে উপর ব্যবহার করতে হবে, এই স্যাটেলাইট। সরাসরি এখান থেকে আমি পাঠিয়ে দেবো হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে উপরে স্যাটেলাইট, স্যাটেলাইট থেকে আবার এদিকে পাঠাবো।
নিশ্চয়ই তোমরা শুনে থাকবে যে আমাদের পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক বা মোবাইল কমিউনিকেশন ওরকম ভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না, শুধুমাত্র গুটি কয়েক এলাকায়। সব জায়গায় তো আমাদের এখানকার মতো পৌঁছাচ্ছে না। কেন? এই যে বিভিন্ন ধরনের জটিলতা, সেখানে লাইন অফ সাইট হচ্ছে না, বেশি বেশি টাওয়ার লাগছে, এ ধরনের কিছু, এবং কস্টিং বেশি পড়ে যাচ্ছে, তাদের তো ব্যবসা করতে হবে, সেটা হয় না। কিন্তু আমরা যদি স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই পারি। আরো কিছু ফ্যাক্টর জড়িত আছে যা সবকিছু এখানে কভার হচ্ছে না, যে কারণে আসলে স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করেও আমরা মোবাইল কমিউনিকেশনটা করতে পারছি না। তোমরা একটা জিনিস শুনে থাকবে, যারা শিপে চাকরি করে তারা স্যাটেলাইট ফোন ইউজ করে, তাই না? যারা শিপে থাকে তারা স্যাটেলাইট ফোন ইউজ করে। এখন অবশ্য শিপে মানে ইন্টারনেট ব্যবহারের জন্য তারা ওই স্যাটেলাইটকে ব্যবহার করে একটা সিস্টেম করে নিয়েছে, যাতে করে তারা এই ইন্টারনেট বেস সফটওয়্যার গুলি ব্যবহার করে কমিউনিকেশন করতে পারে। এখন দেখো নেটওয়ার্কিং সফটওয়্যার কি কি আছে। নেটওয়ার্কিং মানে এই নেটওয়ার্ক ম্যানেজ করার জন্য শুধুমাত্র হার্ডওয়্যার হলেই হবে না, সফটওয়্যারও লাগবে। তো সফটওয়্যার গত কাজ করার জন্য কি কি বিষয় জড়িত, দেখো প্রথমে আসে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরস। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরস এর কাজ হচ্ছে তারা সফটওয়্যার ব্যবহার করে তাদের কাজ হচ্ছে নেটওয়ার্কটাকে মেইনটেইন করা, মনিটর করা। আমি এখানে বসে PS2 নেটওয়ার্ক বন্ধ করে দিতে পারি, এখানে বসে তোমরা ওয়াইফাই যদি ব্যবহার করো সেটাকে অফ করে দিতে পারি, কাউকে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে ঢুকতে দিতে বারণ করতে পারি। এ ধরনের কিছু ফ্যাক্টর আছে যা মানে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, যারা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িত তাদের জন্য প্রয়োজন। ঠিক আছে, এরপর নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম যা কোঅর্ডিনেট করবে নেটওয়ার্ক কম্পোনেন্ট টু সাপোর্ট টেলিকমিউনিকেশন। জাস্ট এটা হচ্ছে যে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম অবশ্যই থাকতে হবে, প্রত্যেকটা ডিভাইস অপারেট করার জন্য তার অপারেটিং সিস্টেম লাগবে। আমরা যেরকম কম্পিউটারটাকে ব্যবহার করার জন্য মানে উইন্ডোজ 10, 7 এগুলি ব্যবহার করে থাকি, ঠিক নেটওয়ার্কের সাথে কি যে যন্ত্রগুলি আছে, বিশেষ করে রাউটার, বিশেষ করে সুইচ, তারপরে ফায়ারওয়াল, সার্ভার, এই প্রত্যেকটা জিনিস অপারেট করার জন্য তার মধ্যে সফটওয়্যার থাকবে, অপারেটিং সিস্টেম থাকবে, যা দিয়ে আসলে মনিটর করা। ঠিক আছে, এখন আসো ওয়্যারলেস টেলিকমিউনিকেশন টেকনোলজিস কি কি আছে। সেলফোন টেকনোলজি, সেলফোন টেকনোলজির ক্ষেত্রে আমরা যে টাওয়ার গুলি ব্যবহার করি সেই টাওয়ার গুলি কিন্তু হেক্সাডেসিমাল বলা ভুল হয়েছে, মানে হেক্সা শেপ, বেনজিন শেপ। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো তারা বেনজিনের অবশ্যই বিষয়টা জানো, যে এই বেনজিন শেপের একটা সিস্টেম বানাবে। ও বেনজিন তো আমাদের ইউনিভার্সিটির মধ্যেও আছে, এগ্রিকালচার বিল্ডিং এর মধ্যে প্রত্যেকটা করোনার এক একটা বেঞ্জিন 6টা কোণা বিশিষ্ট একটা রুম তৈরি করছে। তো এরকম জিওগ্রাফিক লোকেশন যে এরিয়াটা আমি সাপোর্ট দিতে চাই সেটাকে আমি এরকম বেঞ্জিন সেই বিবেচনা করে তার মধ্যে একটা সেন্টার পয়েন্টে টাওয়ার বসাবো। টাওয়ার যে কোনো জায়গায় বসানো যাবে না, এমন ভাবে বসাতে হবে যাতে এই বেঞ্জিনটা টোটালটা কভার হয়। আর এই বেঞ্জিন না করে মানে বেঞ্জিন চিন্তা না করে যদি সার্কেল চিন্তা করতাম তাহলে ঝামেলাটা হতো, সার্কেলের মাঝখানে কয়েকটা সার্কেলের মাঝখানে কিছু গ্যাপ থেকে যায়, আর বেঞ্জিন হলে কিন্তু সুন্দরভাবে ম্যাচ করে যায়। তো সেলুলার নেটওয়ার্কটার কাজই হচ্ছে এরকম, জিওগ্রাফিক লোকেশনটাকে আমার কিছু এরিয়াতে ভাগ করে তার মাঝখানে আমরা একটা টাওয়ার সেট করব। ঠিক আছে, যেটাকে আমরা ওই মানে ওই সেলের সেন্টার বলবো। সেলুলার নেটওয়ার্কটা মূলত তৈরি হয়েছে, নামই দেওয়া হয়েছে যে জিওগ্রাফিক লোকেশনটাকে কতিপয় মানে কিছু সেলে ডিভাইড করে সেইভাবে ম্যানেজ করা, এই জন্য এটাকে সেল ফোন বলা হয়। ঠিক আছে, সেলুলার ফোন, সেলুলার নেটওয়ার্ক। তো সেলুলার নেটওয়ার্ক এবং তার ক্যারিয়ার হচ্ছে কি দেখো, এখন এখানে সেলুলার ক্যারিয়ার হচ্ছে একটা কোম্পানি যেটা তৈরি করবে, মেইনটেইন করবে নেটওয়ার্কটাকে, এবং সেলফোন সার্ভিস পাবলিকের জন্য প্রোভাইড করে থাকবে। যেরকম আমাদের বাংলালিংক একটা ক্যারিয়ার, তারপরে গ্রামীণ, এগুলি হচ্ছে এক এক ধরনের মানে নেটওয়ার্ক কোম্পানি বা এটা নেটওয়ার্ক ক্যারিয়ার। এখন এই সেলুলার নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের দেশে আগে দুইটা ছিল, বর্তমানে এই সিডিএম এটা বন্ধ আছে। সিডিএম এটা ছিল সিটিসেল, ঠিক আছে, বাংলাদেশের প্রথম সেলফোন সার্ভিস প্রোভাইডার। তো ওরা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন জিএসএম টা আছে, জিএসএম, বাকি সবগুলি জিএসএম। ঠিক আছে, তো এরপরে আছে ওয়্যারলেস টেকনোলজিস এর মধ্যে জিপিএস, নিশ্চয়ই নাম শুনছো, এবং তোমাদের মোবাইলে জিপিএস বাটন আছে যেটা দিয়ে তুমি মানে অনেক কিছুই করতে পারো। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই মানে ই কমার্স বেস বা ওয়েব বেস বিজনেস এর ক্ষেত্রে বিশেষ করে জিপিএস টা অনেক কাজে দেয়। যেরকম তোমার উবারের নাম শুনেছো, তারপরে ফুডপান্ডা,
তারপরে পাঠাও, এই যে ধরনের বিষয়গুলি আছে, এক্ষেত্রে তোমার যদি তোমাকে ট্রেস করতে না পারতো, তোমাকে কি ট্রেস করে? ট্রেস করে তোমার ডিভাইসটাকে, তোমার ডিভাইসটাকে ট্রেস করে। তুমি তো আর জিপিএস এর সাথে কানেক্টেড হতে পারবে না, তোমার ডিভাইস হবে, তোমার ডিভাইস তোমার পকেটে থাকবে। তো যদিও এইটা ব্যবহার করে অনেক ধরনের ক্রাইমও হয়, সেটা ভিন্ন প্রসপেক্ট, সেটা নিয়ে আমরা আলোচনা না করি। তো জিপিএসটা আসলে স্যাটেলাইট, হ্যালো, রিসিভারের লোকেশন ডিটেক্ট করবে। এরপরে দেখো ওয়াইফাই আছে, ওয়্যারলেস ফিডেলিটি। এই IEEE এটা একটা মানে ক্যারেক্টারিস্টিক, মানে একটা অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর একটা প্রতিষ্ঠান। এইটা এই প্রত্যেকটা ডিভাইসকে, ইলেকট্রনিক্স ডিভাইসকে অনুমোদন দেওয়ার জন্য কিছু স্ট্যান্ডার্ড রুলস তৈরি করে। তো তুমি ওয়াইফাই যে ডিভাইসগুলি আছে, মানে ওয়াইফাই ডিভাইস বলতে তুমি যে রাউটারগুলি ব্যবহার করো, বা তোমার মোবাইল যদি হটস্পট তৈরি করে থাকে বা নেটওয়ার্ক ব্যবহার করে থাকে, তাহলে এইটা যে সমস্ত রুলস এর মধ্য দিয়ে হবে, সেই রুলসটা অবশ্যই ওয়্যারলেস ফিডেলিটি এই IEEE 802.11s এর মাধ্যমে ক্যারেক্টারাইজ হতে হবে, তুমি বানালেই হবে না। ঠিক আছে, যে কোনো ডিভাইস তুমি ওয়াইফাই সাপোর্টেড হতে হলে এই রুলস মেইনটেইন করে হবে। কারণ এখানে বেশ কিছু ফ্যাক্টর জড়িত আছে, বিশেষ করে আমাদের প্রত্যেকটা ডিভাইস পরিবেশ, হেলথ, অন্যান্য মানে অন্য সিস্টেমের সাথে কনফ্লিক্ট করে কিনা, অনেক কিছুর সিস্টেম মানে অনেক কিছুর সাথে রিলেটেড। সো এইটার জন্য এগুলি মেইনটেইন করা হয়। ঠিক আছে, তো এই ওয়াইফাই যেটাই হোক না কেন, IEEE 820 মানে 802.11 এইটার ক্যারেক্টারাইজেশনের মাধ্যমে আর কি করা হয়, যেটা আসলে অনেকগুলি ডিভাইসকে কানেক্ট করার সুযোগ দিতে পারে, যেটাকে আমি ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট আকারে আমরা আগেই বলেছিলাম। এইখানে এই অ্যাক্সেস পয়েন্ট, এই অ্যাক্সেস পয়েন্ট, এই অ্যাক্সেস পয়েন্ট, এই অ্যাক্সেস পয়েন্ট, যে অ্যাক্সেস পয়েন্ট গুলি তোমার অনেকগুলি ডিভাইসকে কানেকশন করার সুযোগ দিবে। ঠিক আছে, এরপরে আসে ওয়াইম্যাক্স। যদিও বাংলাদেশে এখন ওয়াইম্যাক্স কতটা মানুষ ব্যবহার করে জানি না, তোমরা ওয়াইম্যাক্স এর নাম শুনছো? বাংলা লায়ন, কিউবি আগে ছিল, এই 3G 4G 5G আসার আগে বাংলা লায়ন এবং কিউবি এরা এই সার্ভিসটা নিয়ে মানে প্রোভাইড করতো। তো যদিও এখন মোবাইল নেটওয়ার্ক আমাদের যে পরিমাণ ইন্টারনেট ফ্যাসিলিটি প্রোভাইড করছে, স্পিড প্রোভাইড করতেছে, সেক্ষেত্রে এই বিজনেসটা আসলে অত বেশি এখন কেউ ব্যবহার করছে কিনা আমি জানি না। তো এরপরে আসছে LTE 4G, লং টার্ম ইভলিউশন, LTE নেটওয়ার্ক। এটা 4th জেনারেশন ইন্টারনেট অ্যাক্সেস করার একটা সুবিধা প্রোভাইড করছে। ঠিক আছে, এই ওয়াইম্যাক্স, LTE, তারপরে 5G কিছুদিনের মধ্যে চলে আসবে। এগুলি আসলে হাই স্পিড ইন্টারনেটের উপর ডিপেন্ড করে। আসলে আমরা মানে ভয়েস কমিউনিকেশন করার জন্য 2G তেই ওকে, মানে শুধুমাত্র কথা বলা যেত বা কিছু মানে ওর সাথেই রিলেটেড, পরে যখন যা আসছে সবে ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে ইভ্যালুয়েশন হচ্ছে। ওয়াইম্যাক্সটা হচ্ছে 802.16। ঠিক আছে, ওটা ছিল 802.11s, আর ওয়াইম্যাক্সটা 802.16। এখন কোশ্চেন হচ্ছে এখানে IEEE 802.1116 এই দুইটাকে আমরা দুইটা গ্রুপের মধ্যে মানে ভাগ করলাম। এর বাইরে কি আর অন্য কিছু আছে? হ্যাঁ, এর বাইরে অনেক ওয়্যারলেস কমিউনিকেশন করার জন্য তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তারা এটা করতে পারে। ধরে নাও এক্স্যাক্টলি আমি জানি না যে IEEE 802.8 যে পয়েন্টের পর যেটা আছে সেটা দিয়ে কি কি হয়। সে ফর এক্সাম্পল, তুমি যদি কর্ডলেস ফোন ব্যবহার করে থাকো, কর্ডলেস ফোন মানে তোমার TNT ফোনটা কর্ডলেস যদি হয়ে থাকে, সেইটা যে কমিউনিকেশন যে স্ট্যান্ডার্ড মেইনটেইন করবে, এরপর ওয়াকি টকি আছে সেইটা যে স্ট্যান্ডার্ড মেইনটেইন করবে, এটা ওয়্যারলেস কমিউনিকেশন। সেটা নিশ্চয়ই 802.16 বা 11 হবে না, তার জন্য আলাদা তাদের ক্যারেক্টারিস্টিক্স বা আলাদা ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, এর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এই IEEE এর ফরম্যাটে পড়তে হবে ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য। ঠিক আছে, তো এটা ওয়াইম্যাক্স আসলে নেক্সট জেনারেশন ছিল, এটা মানে একটু বেশি সার্ভিস দিত। এছাড়া ওয়্যারলেস টেকনোলজির মধ্যে ব্লুটুথ তো অলমোস্ট এখন আর কেউ ব্যবহার খুব কম করি। তার আগে আমরা ইনফ্রারেডের একটা নাম শুনছিলাম, ইনফ্রারেড লাইট রে ব্যবহার করে। তো এগুলি সব ওয়্যারলেস তারবিহীন কমিউনিকেশন। ঠিক আছে, এই ইনফ্রারেড রে সরাসরি লাইন অফ সাইট হতে হবে এবং লাইট এর মাধ্যমে এটা আসলে কানেক্টেড হবে। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের সাথে আলোচনা, সেটা হচ্ছে গিয়ে আমরা যে উপরে যে রেডিও ওয়েভ দেখলাম, রেডিও ওয়েভ গুলি কিন্তু আমরা সবকিছু দেখি না। কিছু আছে
ভিজিবল, মানে আলোক তরঙ্গ আকারে আমাদের চোখে ধরা পড়ে, এটাও রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। আর কিছু আছে আমরা চোখে দেখি না কিন্তু ফিল করি। তো এইখানে এই যে এইটা আছে ইনফ্রারেড রে, এটা কিন্তু একটা লাইট রে। তুমি এটা চেক করতে পারো যদি তোমার ক্যামেরা কোনো মোবাইলের ইনফ্রারেড লাইটের বাটনের উপর ধরে অন করো, তখন দেখবা যে একটা লাইট জ্বলে আছে। কিন্তু আমি খালি চোখে ওইটা দেখি না, বিকজ আমাদের চোখ ওই তরঙ্গটা রিসিভ করতে পারছে না। এই তোমরা কি এটা কখনো টেস্ট করেছো? স্যার আমি করেছিলাম। ওকে, এরপরে আছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি। রেডিও ফ্রিকোয়েন্সি আরএফআইডি বলা হয়। এটা আসলে এমন একটা সিস্টেম, এটা দেখো খুব ছোট টাইনি একটা ট্রান্সপোর্টার ইউজ করবে, ট্যাগ, যেটা আসলে কোনো একটা প্রোডাক্ট হোক বা কোনো একটা পার্টিকেল হোক তার সাথে অ্যাড করা থাকবে, ঠিক আছে, যেটা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে আর কি ব্যবহার করা হবে, ঠিক আছে, যে সেইটা যদি কোনো একটা নির্দিষ্ট ডিভাইসের সাথে যায় তাহলে বুঝতে হবে যে না এটা এই পারপাসে আছে। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করে থাকো, যখন আমরা শপিং করি, শপিং করার ক্ষেত্রে কোনো বড় শপিং মলের প্রোডাক্ট অথবা কোনো একটা বিখ্যাত দোকানের বা ব্র্যান্ডের শপে বাজার করতে গেলে সেখানে দেখবা কালো মতো একটা ট্যাগ লাগানো থাকে, থাকে না? হ্যালো, যেটা ওদের কাছে নিয়ে গেলে পর একটা পোশাকই কিনলাম, সেটা ওরা একটা নির্দিষ্ট জায়গায় ধরলে পর চট করে খুলে যায়, কিন্তু তুমি কি নিজে ওটা টেনে খুলতে পারবা? হ্যালো, আর দোকানদারকে ফাঁকি দিয়ে ওই প্রোডাক্টটা নিয়ে তুমি বাইরে চলে আসতে পারবা? ভালো একটা স্ট্যান্ডার্ড দোকানের কথা চিন্তা করলে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। আমি বলতে চাচ্ছি জি যে স্যার শোনা যায়। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই আরএফআইডি এর কথা যখন আলোচনা করছিলাম তখন ধরে নাও এই বরিশালের একটা দোকানের কথাই বলি, ঢাকার কথা নাই গেলাম। বরিশালের টপ 10 হোক, তারপরে আহ, অথবা অন্য একটা ভালো দোকানের কথা যদি বিবেচনা করি, ঈদের সময় আমি পোশাক কিনতে গেছি, খুব ভিড়, আমার মনে দুষ্টু বুদ্ধি আসলো, একটা পোশাক আমি ব্যাগে ভরে নিয়ে আসি, ঠিক আছে, এখন ওরা কেউ খেয়াল করলো না, সিসি ক্যামেরা দিয়ে কবে অ্যানালাইসিস করবে, এখন এটা কি আমি পারবো কি পারবো না? ইয়েস অর স্যার, এটা আমরা তো কখনো চেষ্টা করিনি, এটা তো আমরা কখনো চেষ্টা করিনি, আপনি আমাদেরকে কি অসৎ বুদ্ধি দিচ্ছেন? নিশ্চয়ই না। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল আকারে বললাম যে কেন পারবো না, কারণ ওই প্রোডাক্টের সাথে এমন ভাবে একটা জিনিস লাগানো আছে যেটা তুমি বাইরে এনে খুলতে পারবে না। ওইটা খোলার জন্য নির্দিষ্ট একটা যন্ত্রের কাছে গেলে ওটা খোলার জন্য অ্যালাউ। তো যেটা হচ্ছে ওই ট্যাগটা নিয়ে যখন তুমি বাইরে যেতে চাইবে তখনই ওই ডোর থেকে বেরোতে গেলেই একটা ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং দিলে তোমাকে তখন ট্রেস করতে পারবে যে আসলে প্রোডাক্টটা কে নিয়ে যাচ্ছে বা কি হচ্ছে, যেহেতু অ্যালার্ম হচ্ছে। তো ওইটা হচ্ছে আরএফআইডি, কারণ একটা নির্দিষ্ট জায়গায় ওর একটা ট্যাগ লাগানো আছে যেটা যন্ত্রের কাছে গেলেই তোমাকে আইডেন্টিফাই করতে পারবে। আরএফআইডি ট্যাগ দিয়ে আমরা অ্যাটেন্ডেন্স দিতে পারি। তোমার হাতে যদি একটা কার্ড থাকে, আইডি কার্ড, সেই আইডি কার্ড একটা যন্ত্রের কাছে নিলে পরে তোমাকে বুঝতে পারবে যে না তুমি এই। তো এ ধরনের অনেক কৌশল আছে। এখন দেখো নেটওয়ার্কিং এর টাইপ, এটা তোমাদের নাইমুর স্যারের স্লাইডে থাকার কথা ছিল। তো আমরা তারপরে দেখি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে যেটাকে প্যান বলবো। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে দেখো আমি আমার নিজে যত যন্ত্রপাতি ব্যবহার করছি এদের সাথে একটা কমিউনিকেশন করতে চাই। কিরকম কমিউনিকেশন করতে চাই? এই ধরো একটা সিম্পল এক্সাম্পল, আমার হাতে মোবাইল, কানে গান শুনতে চাই, তো আমি একটা ব্লুটুথ হেডফোন যদি ইউজ করি, দ্যাট ইজ দ্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। এটা কি ধরনের কানেকশন? তার দিয়ে যদি করি করতেই পারি, হেডফোন কানে লাগানো থাকবে, একটা ডিস্টার্ব, এটা বিভিন্ন জায়গায় ঝুলতে থাকে, দেখতে ভালো লাগে না, স্মার্ট না। সো আমি চাইলাম কি, হাতে মোবাইল, ফেসবুকিং করছি, আবার বন্ধুর সাথে কথাও বলছি, সাথে কোনো কানেকশন নাই, এটা আমাকে ফ্যাসিলিটি প্রোভাইড করছে। এটা ব্লুটুথ টেকনোলজি দিয়ে আসলে শর্ট রেঞ্জের কমিউনিকেশন তো এটা করা হয়। এরপর লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা মানে অনেকগুলি ডিভাইসকে একটা জিওগ্রাফিক লোকেশনের উপর ভিত্তি করে কানেক্ট করা হয়। যেরকম আমাদের ক্যাম্পাসে যতগুলি মানে কম্পোনেন্ট আছে সবাই যদি একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকতে চাই তাহলে এটাকে ল্যান বলবো। তো এখন এই ল্যান এর কনসেপ্টটা একটু ভ্যারি করতে পারে, যে আমি যদি ভিন্ন উদ্দেশ্য নিয়ে আলাদা আলাদা ভাবে একই জায়গার মধ্যে দুইটা আলাদা ভাবে মানে কমিউনিকেশন সিস্টেম এস্টাবলিশ করতে পারি, তাহলে সেখানে কিন্তু দুইটা ল্যানও হতে পারে।
আবার সবাই যদি একইভাবে একই নেটওয়ার্কের মধ্যে থাকার চিন্তা করতে পারি, চাই সেটাও করতে পারি। যেরকম এইখানে দেখানো হচ্ছে যে এই সিটির মধ্যে এই বিল্ডিং, এই বিল্ডিং, এই বিল্ডিং এগুলি সব কানেকশন দিয়ে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করলাম। মানে এই সাথে শুরু করে এ পর্যন্ত সবাই কানেক্টেড। এটা একটা ল্যান, ঠিক আছে? এখন এই দুইটা কনসেপ্ট তোমাদেরকে একটু মানে ইন্টারনেট আর ইন্ট্রানেট, এই টার্ম দুইটা কিন্তু কাজে লাগবে। ইন্ট্রানেট আর ইন্টারনেট, অন্ত আর আন্ত, ঠিক আছে? ইন্ট্রানেট হচ্ছে যদি তোমরা তোমাদের ব্যাচমেটদের মধ্যে, যেহেতু তোমরা একটা ব্যাচ, এই নিজেদের মধ্যে কমিউনিকেশন যদি করো পরস্পরের সাথে, তাকে বলছি আমরা ইন্ট্রানেট, তাকে বলছি আমরা ইন্ট্রানেট। আর তোমার সাথে ঢাকা ইউনিভার্সিটির, তুমি তোমাদের ব্যাচমেটদের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটির কোন এক মানে তোমাদের সেম সেশনের কারোর সাথে যোগাযোগ রক্ষা করলা, তো এইটা হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে? কারণ তারা ভিন্ন ল্যানে, তুমি ভিন্ন ল্যানে, এদের মধ্যে কমিউনিকেশনটাকে বলছি আমি ইন্টারনেট। আর তুমি নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করলা তোমার ল্যানকে ব্যবহার করে, সেটাকে বলছি আমি ইন্ট্রানেট, ঠিক আছে? একই হোমোজেনিয়াস নেটওয়ার্ক বা একই ল্যানের মধ্যে থাকবে। এরপর হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এটা হচ্ছে ভিপিএন বলবো। এটা ইন্টারনেটকে মানে ডিস্টেন্স লোকেশন মানে দূরবর্তী কোনো জায়গার কাউকে ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করে তাদের মধ্যে প্রাইভেট কমিউনিকেশন করার জন্য এটা আর কি করা হয়, ঠিক আছে? যে ধরে নাও একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কথা চিন্তা করি। মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে ধরে নাও লিভার ব্রাদার্স বাংলাদেশ, লিভার ব্রাদার্স ইন্ডিয়া, লিভার ব্রাদার্স পাকিস্তান, এইগুলি প্রত্যেকটার হেড অফিসকে যদি তারা নিজেদের মতো করে একটা নেটওয়ার্ক বানাতে চায়, এটা তাদের জন্য অনেক বেশি কস্টলিয়ার হবে না? যে এখান থেকে ইন্ডিয়া পর্যন্ত তাদের হেড অফিস পর্যন্ত লাইন টানা, তার সেখান থেকে আবার পাকিস্তান পর্যন্ত লাইন টানা। তো এরকম লিভার ব্রাদার যদি লাইন টেনে টেনে যোগাযোগ রক্ষা করে, আবার ওর নাম কি এইচএসবিসি ব্যাংক, তারা যদি আবার এরকম লাইন টেনে টেনে যোগাযোগ রক্ষা করে, আবার ওই টয়োটা যদি তাদের মতো করে এরকম লাইন টেনে টেনে যোগাযোগ করে, তাহলে তো শুধু দেশের মধ্যে থেকে আরেক দেশে খালি লাইন টানতে টানতেই শেষ, কোম্পানির পয়সা শেষ। তাহলে এরা কি করে, ওভারঅল ইন্টারনেট মানে হোল ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্কটাকে মানে ছড়ানো ছিটানো যে নেটওয়ার্কটা আছে সেইটাকে ব্যবহার করে তাদের মধ্যে প্রাইভেট কমিউনিকেশন করবে। এটাকে আমি বলছি ভিপিএন, ঠিক আছে? একটা লার্জার পরিবেশ থেকে নিজেদের মতো করে আলাদা কাস্টমাইজ করে নেওয়ার সিস্টেমটাকে আমরা ভিপিএন বলছি। কারণ কি, তুমি যখন পাবলিক মানে তুমি PS2 তে বসে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করলা, সেক্রেট। তুমি যখন নিজের কম্পিউটার ব্যবহার করলো, যে আমি কম্পিউটার ক্রাইম পড়াইছিলাম, তুমি যখন নিজের কম্পিউটার ব্যবহার করলা তখন মোস্ট সিকিউর, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি তোমার বন্ধুর সাথে যখন লাইন দিয়ে কানেক্ট করলা, তখনই তোমার মধ্যে একটা ভালনারেবিলিটির সুযোগ তৈরি হয়ে গেছে, বন্ধু তোমার ক্ষতি করতেও পারে। তোমার ল্যানের মধ্যে থেকে তুমি যতটা সেফ, তার থেকে যদি ঢাকা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ রক্ষা করতে চাও, তাহলে তোমার পটুয়াখালী থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার মাধ্যমের মধ্য থেকে অনেকেই অনেক কিছু নিয়ে যেতে পারে। সো এই কমিউনিকেশনটাও সিকিউর হতে হবে। সো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে যদি ব্যবহার করো, তুমি যদি ইন্টারনেটকে ব্যবহার করে কাজটা করতে চাও, তখন তোমাকে আরেকটু সতর্কতার সহিত ভিপিএনটা তৈরি করতে হবে। এরপর মেট্রোপলিটন নেটওয়ার্ক, এরিয়া নেটওয়ার্ক ম্যান, তোমরা এটা নিজেদের মতো করে পড়ে নেবা। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান বলবো, এটা ল্যান্ড মানে অনেকগুলি ল্যান্ডকে কানেক্ট করে আর কি করা হয়, এটা ওয়ান কাইন্ড অফ ইন্টারনেট, ঠিক আছে? তো এরপরে হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক, যেটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বলা হবে, যে ওই যে বললাম যে আমরা সাবমেরিন কেবল টেবল ব্যবহার করে টোটাল ওয়ার্ল্ড কে কানেক্ট করার সিস্টেমটা হচ্ছে এটা গ্লোবাল নেটওয়ার্ক বলবো আর কি, ঠিক আছে? ন্যাশন ওয়াইড বাউন্ডারি ক্রস করবে আর কি। আপাতত আমরা এই স্লাইডগুলি থেকে যেটা আমরা সামারি করতে চাই, এতক্ষণ আমরা বিভিন্ন সরানো ছিটানো কথা বলছি, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি, এটা জাস্ট তোমাদেরকে জানানোর জন্যই যে এই টার্মগুলি হয়তো অনেকেই আগে জানতে, অনেকেই জানতে না। তো যারা জানতে তাদেরকে মানে আমি বলছি তোমরা মানে বোদার হও না, আর যারা না জানতে তাদের জন্য এটার থেকে কিছুটা নলেজ দিও। আর এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, প্রশ্ন আসার মতো যেটা আছে, এই নেটওয়ার্কিং এর যে টার্ম গুলি আমি বলছি, ভিন্ন ভিন্ন টার্ম, ধরে নাও এখান থেকে উপর থেকে আসি, একটু খেয়াল করো, তোমাদের কিন্তু আগের চ্যাপ্টার গুলির থেকে আমি কিন্তু কোনো এরকম বলিনি, এগুলির থেকে বলছি। এখান থেকে কি আসতে পারে এই স্লাইডটা থেকে, টেলিকমিউনিকেশন করার জন্য কি কি ডিভাইস আমাদের লাগতে পারে, এইটা একটা বিষয় হতে পারে। আর তুমি যে কোনো একটা টেলিকমিউনিকেশন সিস্টেমকে ধরে সেইটার প্রসিডিউরটা ব্যাখ্যা করতে পারো।
হ্যাঁ, তোমাকে আমি বলছি মোবাইল ফোনের কমিউনিকেশন, তোমার সাথে আমার কমিউনিকেশন এটা হতে পারে। তোমার সাথে আমি জুমে যে কথা বলছি, এইটার যে এক্সাম্পলটা আমি ক্লাসে বলছি কিছুক্ষণ আগে, এইটার একটা এক্সাম্পল টেনে তুমি বলতে পারো যে হ্যাঁ, একটা কমিউনিকেশন এভাবে হয়। ঠিক আছে? এরপরে অ্যানালগ এবং ডিজিটাল সিস্টেমের মধ্যে সিগন্যালের মধ্যে পার্থক্য কি, এটা আসতে পারে। ঠিক আছে? এরপরে এই কেবলগুলি কি কি আছে, কয়েকটা তোমার প্রশ্ন যদি আসে, কয়েকটা কমিউনিকেশন মিডিয়া কি কি আছে, তুমি তোমার মতো করে লিখবা যে কেবল মিডিয়া, ওয়্যারলেস মিডিয়া। কেবল মিডিয়ায় কি কি কেবল ইউজ হয়, এই টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল, অপটিক্যাল ফাইবার, এই নামগুলি দিয়ে দিলা। আর ওয়্যারলেস এর ক্ষেত্রে তো তুমি বলবা যে মানে রেডিও ম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করে আসলে কমিউনিকেশনটা হয়। তো রেডিও ম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করে কি কি কমিউনিকেশন হয়, এটার ফ্রিকোয়েন্সি অনুসারে আমরা বিভিন্ন স্তরে ভাগ করতে পারি, প্রত্যেকটা স্তর ভিন্ন ভিন্ন কমিউনিকেশন পারপাসে ব্যবহার হবে। এখান থেকে তুমি দুইটা বা তিনটা এক্সাম্পল দিয়ে দিবা যে আমরা যদি 30 মেগাহার্টজ থেকে 328 মেগাহার্টজ পর্যন্ত রেঞ্জটা বিবেচনা করি, সেখান থেকে টেলিভিশন চ্যানেলের কমিউনিকেশন হতে পারে, তারপরে এফএম রেডিও কমিউনিকেশন হতে পারে, কর্ডলেস ফোনের কমিউনিকেশন হতে পারে। এরপরে তোমার এই রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভের আরেকটা বিষয় তোমাদেরকে এখানে বলে দিই, রেডিও ওয়েভ আমরা যে মেডিকেল টেকনোলজিতে বিভিন্ন ধরনের ইমেজিং করে থাকি, সেখানেও কিন্তু এই ধরনের ওয়েভ ব্যবহার করা হয়। ঠিক আছে? আমার ভিতরের পেটের ভিতরের ছবি যে তোলে, ওই মনে করো ওর নাম কি, আরএমআই বলো, সিটি স্ক্যান বলো, পেটের মধ্যে তো আর কিছু যায় না, ওখান থেকে কিছু ওয়েভ তৈরি হয়, ফ্রিকোয়েন্সি পাঠায়, সিগন্যাল পাঠায়, সেইটা রিফ্লেকশনের উপর ভিত্তি করে একটা ইমেজ বানায়। এই ধরনের কিছু কমিউনিকেশনের তুমি এক্সাম্পল দিয়ে দিতে পারো। ঠিক আছে? যদি তুমি জানো, মানে নিজের উদ্যোগে জেনে তুমি এটা লিখে দিতে পারো, দ্যাট উড বি মোস্ট অ্যাপ্রিসিয়েবল। ঠিক আছে? এরপরে আরেকটা কোশ্চেন আসতে পারে, রেডিও ওয়েভের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার হয়, তুমি তোমার মতো করে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিতে পারো। আচ্ছা, মডেমের কাজটা, মডেমের ফাংশনটা লেখা যাবে না? মডেম কিভাবে কাজ করে, মডেম কিভাবে কাজ করে, যে আমি যদি কোনো নেটওয়ার্ককে, মানে সেলুলার নেটওয়ার্ককে ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করতে চাই, তাহলে সেলুলার নেটওয়ার্কের সিমটা আমার মডেমের মধ্যে ঢুকিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করলাম। মডেমের কাজ হচ্ছে টাওয়ারের সাথে কম্পিউটারের কমিউনিকেশন করা, টাওয়ারের সাথে মডেমের কমিউনিকেশন হচ্ছে ওয়্যারলেস, আর কম্পিউটারের সাথে মডেমের কমিউনিকেশন সরাসরি ইলেকট্রিক্যাল সিগন্যাল। তো ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে মাইক্রোওয়েভ সিগন্যালে কনভার্ট করা, মাইক্রোওয়েভ থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা, এটাই হচ্ছে মডেমের কাজ। এটা হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশন, মডুলেশন এবং ডিমডুলেশন মিলেই হচ্ছে নামটা মডেম। ঠিক আছে? আর একটা কোশ্চেন হবে, যে সেটা হচ্ছে গিয়ে, এই কোশ্চেনগুলি লিখতেছো তো? হ্যালো হ্যালো জি স্যার। জি স্যার। কোশ্চেনগুলি লিখতেছো তো? নওশীন, হ্যালো, জি স্যার, লিখতেছি। হ্যাঁ লিখে রাখো, আবার নয় পরে বলবা স্যার আমরা কিন্তু কিছু পাই নাই। হ্যাঁ হ্যাঁ, তো এরপরে তোমার যে টেরেস্ট্রিয়াল এবং স্যাটেলাইট কমিউনিকেশনের পার্থক্য, টেরেস্ট্রিয়াল এবং স্যাটেলাইট কমিউনিকেশনের পার্থক্য। ঠিক আছে? একটা সেলফোনের কল সেটআপ কিভাবে হয়, যে ব্যাখ্যাটা আমি দিলাম, আমার ফোন থেকে নিকটবর্তী টাওয়ার সবসময় কানেক্ট করবে, এরপরে ঢাকায় জানাবে, মানে সেন্ট্রাল বেস স্টেশনে, সেখান থেকে তুমি কল সেটআপ করতে চাইলে কিভাবে কিভাবে হবে, এইটা তুমি তোমার ভাষায় লিখে দিবা। এই আর কি, এখান থেকে আর তেমন কিছু আসার পরীক্ষায় নেই। আরএফআইডির ব্যবহারটা, এটা লাগবে। ইন্টারনেট আর ইন্ট্রানেটের পার্থক্যটা কি আসতে পারে সেটা লিখবা। স্যার কিসের ব্যবহার বললেন স্যার? কিসের ব্যবহার বললাম মানে? স্যার কিসের ব্যবহার? আরএফআইডি, আরএফআইডি, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি। ইন্ট্রানেট আর ইন্টারনেট, ভিপিএন, এই আর কি। আর তোমাদের এই স্লাইডটা নাইমুর স্যার যেটা পড়িয়েছেন, এই নওশীন, ক্লাস শেষে তুমি আমাকে ক্লাস শেষে
তোমার সাথে তুমি আমাকে একটু, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে কল দেবো, সমস্যা নেই। এরপরে তোমাদের আর একটা ক্লাস আছে, সেটা হচ্ছে এন্টারপ্রাইজ কম্পিউটিং। এটা কখন করবা? এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে 10 মার্কসের কোশ্চেন থাকবে। স্যার কালকে করি। ওকে। আর ফাইনাল পরীক্ষার পরে তোমাদের ওই এক্সেল এর কাজটা ফাইনাল পরীক্ষার পরে হবে, এখন আর হবে না। তোমাদের 10 তারিখ হয়ে গেছে, কালকেই আমরা। স্যার কালকে তাহলে কখন করব? কালকেও রাতে করো। জি স্যার। ওকে, ঠিক আছে। স্যার তাহলে স্যার প্রোগ্রামিং স্যার আর এই নেটওয়ার্কিং থেকে স্যার আমাদের স্যার রেকর্ডিং এর ইয়েটা একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দেবো। হ্যাঁ বলো। স্যার প্রোগ্রামিং আর নেটওয়ার্ক স্যার এখান থেকে আমাদের কত মার্কের সেট প্রশ্ন আসতে পারে স্যার? প্রোগ্রামিং থেকে কোশ্চেন আসবে কি, ওই তো বললাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, তারপরে ওই যেগুলি বললাম আর কি, ওখান থেকে 2-3 মার্কসে থাকতে পারে। স্যার নেটওয়ার্কিং থেকে স্যার? নেটওয়ার্কিং বলতে টেলিকমিউনিকেশন থেকে? জি স্যার, জি স্যার। এখান থেকে 7-8 থাকতে পারে, 6-7। আমি জানি না এক্স্যাক্টলি তোমাদের কত, তখন এই যেগুলি আমি বলছি এগুলি নিয়ে একটু স্টাডি করো, যাতে করে পরীক্ষায় ভালো লিখতে পারো, ঠিক আছে? জি স্যার, জি স্যার। তো তোমাদের তো 50 মার্কসের প্রশ্ন, তো এখানে 3 ঘন্টার প্রশ্ন, তো ওইভাবে আর কি এক্স্যাক্টলি বলা যাবে না। তোমাদের এই যে টপিকগুলি বলছি এরকম প্রশ্ন থাকবে। তোমার টোটাল তো 6টা কোশ্চেন আসে না তোমাদের? জি স্যার, 6টা থেকে 5টা অ্যানসার করা 6টা থেকে 5টা লিখতে হয়, ঠিক আছে? টোটাল 60 মার্কসের মধ্যে ওই যে বললাম তোমার টোটাল 8টা স্লাইড, তো টোটাল 8টা মানে স্লাইড, তো 8টা স্লাইড থেকে তোমরা ওইভাবে রেশিও হিসেব করো। তবে এন্টারপ্রাইজ থেকে 10 মার্কস থাকবে, বাকি যে কয়টা আছে সেই কয়টার থেকে 50 মার্কস আসবে। স্যার সেক্ষেত্রে স্যার আমাদের মিডের সিলেবাস 1 আর 2 থেকে কি স্যার এক্সেল মিডের আসতে পারে? সিলেবাস থেকে তো থাকবে, মিডের সিলেবাস 2টা থেকে 10 মার্কসের কোশ্চেন থাকবে। জি স্যার। মিডের সিলেবাস থেকে 10, এন্টারপ্রাইজ থেকে 10, বাকি 40 মার্কস। মানে এটা এক্স্যাক্টলি না, এটা রিজিড না, এটা মিনিমাম, ম্যাক্সিমাম বেশিও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আমি মানে তোমরা যদি একটু মানে লেজার টাইম থাকে, শুধু লেজার টাইম, এখন তো আর লেজার টাইম থাকবে না, পরীক্ষা চলে আসছে, এখন তো সব মানে পিক পিরিয়ড। তো ওয়ার্ড নিয়ে আমি স্বল্প টাইমের একটা লেকচার দিতে চাই পরীক্ষার আগে। আমি সরি, ওয়ার্ড না তো, এক্সেল নিয়ে। তো এক্সেল নিয়ে যদি শর্ট টাইমের একটা লেকচার দেই, সেখান থেকে পরীক্ষায় ফাইনালে প্র্যাকটিক্যালে তো থাকবেই, প্র্যাকটিক্যাল তো ওটা দিয়েই হবে না। ঠিক আছে, তাহলে বাদ দাও, ওটা বাদ, এগুলি থেকে থিওরিটাই কমপ্লিট করো। স্যার আমাদের সেশনালটা কি স্যার ওই এক্সেল এর মাধ্যমে নেবেন স্যার প্র্যাকটিক্যাল হ্যাঁ। হিসেবে? এক্সেল এবং মানে তোমাদের যদি অ্যাক্সেস, এই দুইটা নিয়ে নেব। তো তোমরা যদি সময় দাও তাহলে আমি এক্সেলটা করাতে পারি। স্যার আপাতত স্যার আমাদের অনেক টাইট শিডিউল স্যার, অনেক ক্লাস নিবে তো স্যার, অ্যাকাউন্টিং স্ট্যাটিস্টিক্স 18 তারিখ পর্যন্ত স্যার। ওই স্যার বেটা, আমার তো অনেক ক্রাইসিস, আমি মানে অসুস্থ, অমুক তমুক, আরো অনেক জটিলতার মধ্যে আমি পার করছি। তো অন্য স্যারটা শেষ করে না, রিভিউ ক্লাস নিচ্ছে। স্যার রিভিউ ক্লাস নিচ্ছেন স্যার, আর অ্যাকাউন্টিং স্ট্যাটিস্টিক্স এর কালকে সরাসরি ক্লাস যাচ্ছে স্যার ক্যাম্পাসে। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। স্যারদের ক্লাস শেষ করো, তাহলে আমার মানে আমাকে তোমরা ঘন্টা 3 সময় দিও, জি স্যার। ঠিক আছে? স্যার ওকে, তাহলে অ্যাটেন্ডেন্সটা দাও। 1 2 2 2 আছো? এই ইয়েস স্যার, ইয়েস স্যার। কি জিজ্ঞেস করলো, বললো কালকে তোমরা হ্যাঁ মিহির, আমি একটু ক্লাস আছে, তোর একটু পরে হোয়াটসঅ্যাপ ফোন দিচ্ছি। ওকে। 3 আছো? Yes, sir. 4 ইয়েস স্যার 5 6 স্যার অ্যাটেন্ডেন্স শিটটা দেখা যাচ্ছে না। ও মাই গড, তাহলে তো যাচ্ছে।